লাইক এখন রেস্টুরেন্ট মানুষ যাচ্ছে বেসিক্যালি ফুড ব্লগারদের ভিডিও দেখে, লিটারেলি, অন্য কোনো কিছু না। তো সেক্ষেত্রে আমি নিজেই যদি আমার রেস্টুরেন্টের এক একটা ভিডিও এক একদিন ওয়েবসাইটে দিয়ে সেটা থেকে আপনি যেভাবে ছড়াই দেওয়ার ব্যাপারটা যেভাবে আসে, রাইট। তো সেক্ষেত্রে মানুষ কি বেশি ইন্টারেস্টেড হবে না? আমার নিজের ক্যারিয়ারের বিশাল পার্টি তো রেস্টুরেন্ট ক্লায়েন্টদের সাথে হ্যাঁ কাজ হ্যাঁ, করা। obviously. রাইট নাও আমি মোটামুটি সবগুলো রেস্টুরেন্ট ক্লায়েন্ট থেকে ছেড়ে চলে আসছি। আচ্ছা। একটা গত 1-1.5 বছর আগে আমি ডিসাইড করছি আর কোনো রেস্টুরেন্ট ক্লায়েন্টের সাথে এক্সপ্লিসিটলি কোনো কাজ করবো না। রিটেন আমি জাস্ট আমার নিজের ফোকাসটাও শিফট করার ব্যাপার ছিল কয়েকটা কারণে। কয়েকটা কারণে আমি বলি এটা তাহলে ফোকাসটা এই কনভারসেশনের ফুল ফোকাসটা হচ্ছে রেস্টুরেন্ট, চিটগংয়ের রেস্টুরেন্ট বিজনেসের অবস্থাটা নিয়ে ডিসকাস করতে হবে যে আসলে Sure, আমরা একটু বলেন, আমরা শুনি। কেন ছেড়ে দিলেন? মানে এখন তো অনেকে নিশ্চয়ই ওই কাজগুলো নিশ্চয়ই এখন অন্যরা করতেছে, করতেছে। আরো নতুন করতে যাবে, তো ওরাও তার ওরাও জানাও। করে যেই আমি যে সমস্যাগুলো ফেস করতেছি ওগুলো নিয়ে আবার আমাকে বলছে ভাই এই ক্লায়েন্টটা আপনি ছেড়ে দিয়েছিলেন, আমরা করতেছি বাট এই সমস্যাগুলো ফেস করছে, আপনি এটা কিভাবে ওভারকাম করছেন? আমি আই ডিড ওভারকাম বাই ডাম্পিং দ্য ক্লায়েন্ট। তো এটার বাড়ি সমস্যাগুলো কিরকম? সমস্যাটা হচ্ছে কয়েকটা জিনিস এখানে, আর যে একটা অপারেশন কস্ট যেটা থাকে ওই জিনিসটা মোটামুটি ওটার সাথে যে একটা ওই যে আপনি যেটা বললেন ওয়েবসাইট বিল্ড করার জন্য এসইওর জন্য ইনভেস্ট করা, কস্ট অনেক হাই হয়ে ওই যাচ্ছে। জিনিসটা আসলে ওনাদের যে মার্জিনটা থাকে ওইটাতে বেশিরভাগ। আর একটা জিনিস খেয়াল করেন খুব বাংলাদেশে চিটংয়ের বেশিরভাগ রেস্টুরেন্ট কিন্তু ইউজুয়ালি জি। 3 থেকে 5 বছর বেশি সাস্টেন করে না। হ্যাঁ, ফার্স্ট অনেকগুলোই বছর আছে। ফার্স্ট জি। পিরিয়ডটা হানিমুন পিরিয়ড যায়, সেকেন্ড থার্ড ইয়ারে গিয়ে বেশিরভাগ বন্ধ হয়ে যাচ্ছে। না, বড় ব্র্যান্ড, বড় বড় লাস্ট যারা ব্র্যান্ড আছে কয়েকটা আপনি আছে লাস্ট তো। ইভেন আমার নিজের ক্রিয়েট করা রেস্টুরেন্ট ব্র্যান্ডগুলো বেশিরভাগ এখন আর নাই। হ্যাঁ হ্যাঁ, গত 4-5 বছরে তো অসংখ্য ওপেন হয়েছে, বন্ধ হয়েছে, রাইট, ওপেন হয়েছে। রাইট। কারণটা কি? কারণটা হচ্ছে ওই বিজনেসের যে মডিউলটা আছে ওইটাতেই একটা হিউজ সমস্যা আছে যেটা দ্যাট ক্যান নট বি সলভ বাই ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, আমি এই মার্কেটের কথা বলছি, ঢাকার মার্কেট ইজ বুঝতে পারছি। এন্টায়ারলি ডিফারেন্ট থিং। বাট চিটাগংয়ের মার্কেটে যারা রেস্টুরেন্ট বিজনেসে আসে বা চিটাগংয়ের মার্কেটে আমরা যে শেফগুলোকে পাই এখানের যে ওয়ার্ক কালচার যেটা ওইটাই আসলে রেস্টুরেন্ট মার্কেটটাকে নষ্ট করে ফেলছে। এবং এর প্রবলেমটা ওই যে ধরেন আপনার জ্বর হয়েছে, সরি আপনার ক্যান্সার হয়েছে, ইফ ইউ আর ওয়ান্ট টু সলভ ইট বাই যে প্যারাসিটামল খেয়ে, ওই ডিজিটাল মার্কেটিং হচ্ছে প্যারাসিটামলের মতো, এটা দিয়ে আপনার তো ওটা ক্যান্সার মানে সারবে না। যতদিন আবার থাকা যাচ্ছে, তারপর আবার বন্ধ করে বাড়িতে। এটা অনেক মানে এই প্রবলেম কমপ্লিটলি আরেকটা ডিসকাশন যে রেস্টুরেন্ট মার্কেট, হয়তো আপনি একটা রেস্টুরেন্ট ওনারকে এনে ডিসকাস করতে পারেন যে কেন ভাই রেস্টুরেন্ট গুলো আপনারা 3 বছর। লাইক আমি তো একটা বিল্ডিং এ দেখছি গত 4-5 বছরে মনে হয় ওই সেম জায়গায় 5-6টা রেস্টুরেন্ট আছে। রাইট, তো ওনাকে জিজ্ঞেস করতে হবে যে আপনি কেন বন্ধ করে দিচ্ছেন বা কেন আপনি বেঁচে দিচ্ছেন, আপনি বেঁচে দিতে আবার কিনতেছে লোকটাকে, ও কি বুঝে কিনলো? আমার সেটাই প্রশ্ন, যে আমি জানি ওখানে 3টা রেস্টুরেন্ট খুলে বন্ধ হয়েছে, তো আমি কোন সাহসে ওখানে আবার রেস্টুরেন্ট খুলতেছি? তো এই এই যে এই বিজনেসগুলোতে কেন মানুষ যায়, কেন আসতেছে, কি বুঝে যায়, কি চিন্তা করে যায়? হ্যাঁ, আমি যেটা বলতেছি, আমি আপনাকে তখন যেটা বলতেছি, আমিও দেখতেছি যে আমার বিজনেসে একটু টাকা পয়সা কম আছে, কিন্তু আমি সাস্টেন করে যাচ্ছি যে আমি একটা ইকোসিস্টেম বিল্ডের বিল্ড প্রসেসে আছি, যেটার হয়তো লাভ আমি আমি খাবো আজকে না বা হলে আরো আমার আশেপাশে কিছুদিন যারা পরে। থাকবে ওরা এক সময় গিয়ে খাবে। মানে একটা সময় গিয়ে আমরা একটা এনজয় করতে পারবো যে না আমরা একটা মার্কেট বিল্ড করছি, এটার একটা ফিউচার এখন ক্রিয়েট করতেছি, বা আমি 20 বছর 10 বছরের জায়গায় খাটছি যে আলহামদুলিল্লাহ আমি এখন একটা লিডিং পজিশনে আছি। ইটস এর ফিউচার গোল, 10 ইয়ার্স গোল, 20 ইয়ার্স গোল। হ্যাঁ, কারণ কেউ যদি নাই করে তাহলে এই জিনিসটা কখনোই হবে না। কখনোই হবে না। তো ওই জায়গায় একটা খুবই কি বলবো আপহিল ব্যাটেলে আছি। বাট রেস্টুরেন্টের হয়তো যারা করতেছে যে একটা বলে কি বুঝে নেয় ওরকম হয়তো কেউ হয়তো আপহিল ব্যাটেল করতেছে যে না আমি এই জায়গায় আগে 2 জন করতে পারে নাই, আমি একটু বেটার কুজিন দিব, বেটার কিছু করব। এবং হয়তো সে আমার মতো সেম প্রবলেম ফেস করতেছে। আমার সমস্যা হচ্ছে আমি স্কেল করতে পারতেছি না 2টা কারণে। একটা হচ্ছে আমার এখানে যারা ইনভেস্ট করতে চায় ওদের ওই ভয়টা থেকে যায় যে এই মার্কেটটা আসলে সাস্টেন করবে নাকি। সাস্টেইন করবে নাকি। সেকেন্ডলি সবচেয়ে বড় সমস্যা যেটা সেম রেস্টুরেন্টের লোক মালিকটাও ফেস করতেছে, হিউম্যান রিসোর্স প্রবলেম। যে আমার আসলে যাদেরকে দিয়ে আমি একটা কোম্পানি চালাতে যাদেরকে মানুষ লাগবে ওই মানুষগুলো আসলে এখানে পাওয়া যাচ্ছে না পাওয়া আর কি। যায় এই মার্কেটে কতটুকু, আমি এই সিটিতে কতজন আছে। এই চিটংয়ে যারা মোটামুটি ভালো ছেলে পেলে আমার টিমে যারা ছিল দেন অল ইন ইন কানাডা, ফিনল্যান্ড, এই দেশ সেই দেশ, অস্ট্রেলিয়া, এখন বিভিন্ন তো দেশে, কিছুদিন জাস্ট আরো জাস্ট বেশি। উইদিন 3 ইয়ার্স। হ্যাঁ, কিছু কিছু মানুষ দুষ্টামি করে এটাও বলে যে তো এই কোম্পানি খুলছে না, ট্রাভেল এজেন্সি খুলছে, কারণ যারা আছে সবগুলো অলরেডি বিদেশ। হ্যাঁ, তো চাকরি করতে কিছু কিছু তারপর বিদেশ চলে বেশি যাচ্ছে। হচ্ছে তো এটাই তো, এটা শুধু আমাদের তো সমস্যা না, এটা বাংলাদেশের একটা কমন সমস্যা যে ব্রেন ড্রেন যেটা স্কিলড বলতেছে। ইয়ে হলেই বাইরে চলে যাচ্ছে। এখনো ধরেন দুইটা সলিউশন পাই মানুষের কাছ থেকে যারা বড় ভাই আছে, তুই বাংলাদেশে কেন পড়ে আছিস, বাইরে চলে যা, অথবা ঢাকা চলে যা। চিটাগাঙে থাকুক কেউ খুব কম মানুষ আর চায়। সেটাই আমি আমার আমি মূল আমি প্রশ্ন যে চিটাগাঙে আপনি। থাকি, আমার শুভাকাঙ্ক্ষী খুব কম মানুষই চায়। এবং আমার খারাপের জন্য না, মানে না না, মার্কেট কম্পিটিশন কমানোর জন্য না, উনি আমার ভালোর জন্য চায়। হ্যাঁ, তাই না?
আমাদের আলোচনা তো সেই জন্যই ওইখানেই বারবার ঘুরে ফিরে যাচ্ছে যে রাইট ঢাকা চিটাগংয়ের মাঝখানে। রাইট। তো হ্যাঁ, এখন আমি যদি বলি যে এখন কেউ নতুন করে ডিজাইনিং শুরু করতে যাচ্ছে জাস্ট এখনের টাইমে, তো আপনি এরকম কি সাজেস্ট করবেন যে হোয়াট টু ডু বেটার অথবা সাস্টেনেবল একটা ক্যারিয়ার করার জন্য এই ক্ষেত্রে? সাস্টেইনেবল ক্যারিয়ার করার জন্য লাইক এখন তো আর কেউ তো ওরকম ইয়ে থেকে, আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা তো ওরকম খুব বেশি একটা এই সেক্টরে নাই। রাইট। তো এই করতে হবে, নিজের থেকে করতে হবে। তো নিজের থেকে করার জন্য কি করতে হবে, আর সামনে একটা ক্যারিয়ারটা ভালো করে করার জন্য কি প্রসেসে যাইতে হবে, এটা যদি একটু ইয়ে করতেন। দুইটা জিনিস, আমি দুইটা না, আচ্ছা আনসারটা আবার প্রথম থেকে শিওর, দিই। সেটা আপনার হচ্ছে মতো করে দিন। ক্যারিয়ার ওয়াইজ যদি চিন্তা করি, জি জি। ডিজাইন ক্যারিয়ার বলেন, ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে ক্যারিয়ার বলেন, আহ, কেউ কেউ ফ্রিল্যান্সিং গোলটা দিয়ে শুরু করতে পারে। সেটা ফ্রিল্যান্সিং গোল হওয়ার জন্য, ফ্রিল্যান্সিং করার জন্য কখনোই কোনো এরিয়াটা আসলে ইম্পর্টেন্ট না। ঢাকা বলেন, চিটাগং বলেন, ইম্পর্টেন্ট না। আমি যে জিনিসটা, যে মার্কেট গ্যাপটা ট্যাপ করার চেষ্টা করতেছি, ওইটা ওর গোল হওয়ার দরকার, সেটা আমি দরকার নেই। বলতেছি না। জি। একদম ফ্রেশ ওয়েতে বলতেছি, একটা ছেলে মাত্র গ্র্যাজুয়েট করছে বা ও ইউনিভার্সিটি সেকেন্ড থার্ড ইয়ারে পড়ে, চলতেছে ও এখন। চিন্তা করতেছে যে না, আমার একটা প্যাসিভ ইনকাম সোর্স দরকার বা আমার নিজে থেকে ইনকাম করা উচিত। আমার মনে হয় ওই ছেলেটার বা ওই মেয়েটার কিছু কোর্সেস করা উচিত। মানে কোর্সেস বলতে হচ্ছে ধরেন ডিজাইন কোর্সেস বোঝা উচিত। এখন ধরেন হচ্ছে টেক কোম্পানিগুলো, ঢাকায় আমরা যে কোম্পানিগুলোকে জি বলতেছি, একটা ট্রেন্ড খেয়াল করবেন, সবগুলো কোম্পানিরই লিডিং দেখবেন কয়েকটা কোম্পানি থেকে, আমি নাম মেনশন করতেছি না বা কয়েকটা প্ল্যাটফর্মগুলো মেনশন করতেছি না, সবাই একটা কোর্সকে পুশ করছে, সেটা হচ্ছে প্রোডাক্ট ম্যানেজমেন্ট কোর্স। এবং হোয়াট ইজ প্রোডাক্ট ম্যানেজমেন্ট কোর্স, আপনি সবগুলা কোর্সের শুরুতে ওটাই বলবে যে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসেন না কেন, আপনাকে প্রোডাক্ট ম্যানেজমেন্ট কোর্স দিয়ে একটা টেক কোম্পানিতে কীভাবে অ্যাডাপ্ট করতে হয় ওই জিনিসটা শেখাবে। আচ্ছা। এই কোর্সগুলো শুরু হয় ধরেন একটা প্ল্যাটফর্ম দেখলাম 500 টাকা দিয়ে সেল করছে, ভেরি গুড প্ল্যাটফর্ম, ভেরি গুড ইনস্ট্রাক্টর, কেন এই জিনিসগুলো না করতেছে? ভেরি গুড মানে কোয়েশ্চেন এটাই। এবং এই কোর্সগুলো দেখবেন এরা কিন্তু এটা অন্যান্য ফ্রিল্যান্স কোর্সের মতো কিন্তু এরা বলতেছে না যে এই কোর্স করে আপনি 5 লাখ টাকা কামাতে পারবেন, মাসে 2 লাখ টাকা কামাবেন ফ্রিল্যান্স করে। এই জিনিসটা কিন্তু ওরা বলতেছে না। ওরা দেখবেন খেয়াল করুন, ওরা বলতেছে যে আপনি এটা করে লোকাল টেক জব কোম্পানি। পাবেন। কেন? কারণ হচ্ছে এই আমরা যারা টেক স্টার্ট আপগুলো করে দেখছি, আমরা যখন ডিরেক্টলি বিবিএ সিএসসি ডিপার্টমেন্ট ইউনিভার্সিটি থেকে ফ্রেশ গ্রাজুয়েট, কারণ আমি কখনো স্টার্ট আপগুলোর আর একটা বদনাম আছে, যখন ওরা কোনো ফান্ডিং পেয়ে যায়, ওরা কি করে হচ্ছে অনেক টাকা স্যালারি দিয়ে একটা মার্কেটের স্যালারি, ওভার হায়ার করে ওভার ফেলছে। স্যালারি স্ট্রাকচারটা নষ্ট করে ফেলে। নষ্ট করে ফেলে। নষ্ট করে কিন্তু আসলে দিন শেষে বেশিরভাগ স্টার্ট আপ কিন্তু লাভ করতে পারে না। না, শেষে বার্ন করে প্রোডাক্ট, থেমে যেতে হ্যাঁ, হয়। প্রোডাক্ট সাস্টেন করে না। এগুলো সব কিছু লার্নিং শুধু বাংলাদেশে না, বাইরে যদি তাকান হ্যাঁ, সব পুরো ফুল স্টার্ট আপ স্টার্ট আপে সব মার্কেটে জায়গাতেই তো এই এই মোটামুটি জিনিসটা আছে। বাই নাও 2024-এ সবাই এই জিনিসগুলো জানে জি। যে স্টার্ট আপগুলো কী করে, স্টার্ট আপগুলো কেন ফেল করে, এগুলো সব মুখে মুখে। হ্যাঁ, হ্যাঁ, আমরা স্টার্ট আপ করতেছি, আমরা আমাদের রিস্ক ফ্যাক্টরগুলো জানি, আমরা আমাদের কতদিন টিকতে পারবো, সব যারা কিছু আমরা ইনভেস্ট জানি, করতেছে তারাও জানি সব জানে। কিছু জেনেই জি সব জি। রিস্কের, সব অ্যাডভেঞ্চারের মধ্যে নিয়ে আসি। তা তো ওখানে গিয়ে একটা ফ্রেশ মানুষকে, একটা ছেলেকে যদি বলতে হয় আমার, যে ওকে আমি এখন জিনিসটা রেকমেন্ড করতে পারি, সেটা হচ্ছে প্রোডাক্ট ম্যানেজমেন্ট কোর্সগুলো করা। আচ্ছা। ফ্রিতে কিছু আছে, ফ্রি, ডিজাইনের ক্ষেত্রে। এবং ইভেন গুগলে, ইউটিউবে যদি আপনি যান, প্রচুর রিসোর্স আছে প্রোডাক্ট ম্যানেজমেন্ট কোর্সগুলো করা। প্রোডাক্ট ম্যানেজমেন্ট কোর্সগুলো হচ্ছে একটা টেক প্রোডাক্ট, আচ্ছা। একটা ডিজিটাল প্রোডাক্ট কী কী মেট্রিক্সে কাজ করে, ওকে। ওটার স্টেক হোল্ডারগুলো যারা যারা আছে ওদেরকে কীভাবে কেটার করতে হয়, কার কী নিড, ক্লায়েন্টের কী নিড, টিমের কী নিড, কীভাবে কমিউনিকেশন করা হয়। কারণ আমি একটা জিনিস ফেস করে আসতেছি লোকাল হায়ারিংয়ের থেকে, আমার আমার কোম্পানিতেই মোটামুটি সবগুলো কোম্পানি মিলে আমার ফ্রেশার প্রায় 30-35 জন ফ্রেশারের সাথে অলরেডি কাজ করা হয়ে গেছে। আচ্ছা। বাট আমার এক্সপিরিয়েন্স বলতেছে, আমরা যেটা হয়তো শুরুর দিকে ওই জিনিসটা আমারও ছিল না, বাট আমি এবং খুব দ্রুত জিনিসটা আমাকে আয়ত্ত করে নিতে হয়েছে, সেটা হচ্ছে সফট স্কিল, যেটাকে বলে যে কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন। ওই যে যে কথাটা শুরু থেকে আসে, যে একটা ডিজাইনাররা, এবং আপনি যে জিনিসটা জানেন যে ডিজাইনার, আপনি আমার এই কথাটা ডিজাইনার থেকে শুনছেন কি, ক্লায়েন্ট বেশি বুঝে, ক্লায়েন্টের ব্যাপারে কমপ্লেন, ক্লায়েন্টের ব্যাপারে কমপ্লেনটা আপনি কখন করতেছেন, যখন আপনি ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতেই পারেন করতে না। পারতেছেন। অ্যান্ড ওই কমিউনিকেশন যেহেতু আপনি করতেই পারেন না, তার মানে হচ্ছে ইউ ল্যাক ইন সফট স্কিল। ক্লায়েন্টের কথাটা ধৈর্য সহকারে শোনা, ওর ফুল ব্রিফটা শুনে ওইটাকে নিজের ভাষায় কনভার্ট করে না। যেটা ক্লায়েন্ট, আমাদের ওর দেশের মানুষের কম। ক্লায়েন্ট চাল ডাল যিনি বিক্রি করে উনি চাল ডালের ল্যাঙ্গুয়েজে কথা বলবে, Obviously. যিনি মুরগি বিক্রি করে উনি মুরগি বিক্রির ল্যাঙ্গুয়েজে কথা বলবে। উনার ওই বিজনেসের ওই ল্যাঙ্গুয়েজটা আমার ডিজাইন আমাকে ল্যাঙ্গুয়েজে বুঝতে হবে। কনভার্ট করতে হবে। ওই জিনিসটা যতদিন না আয়ত্ত করতে না পারবে একটা ছেলে,
এবং ওটা খুব একদিনে হবে যে তা না। ইভেন আপনি যদি একটা এখন একটা মোটামুটি একটা এমএনসিতে জয়েন করেন, আপনাকে মোটামুটি একটা টাইম ইন্টার্নশিপে রাখবে, আপনার ব্যাংকে যান আপনাকে ইন্টার্নশিপে রাখবে। তো ওই ইন্টার্নশিপ প্রসেসে আপনি ওই প্রসেসটা শিখতেছেন। স্টার্ট আপগুলো হয়তো ইন্টার্নদেরকে এত কিছু শেখানোর সময় পায় না, কারণ আমরা অলরেডি আন্ডারস্টাফড। অনেক প্রেশারের আমাদের মধ্যে থাকতে ফাউন্ডারদের হচ্ছে। উপরে প্রচুর চাপ। এটা করতে এবং প্রোডাক্টগুলো দেখা যাচ্ছে আমরা নিজেরাই স্ক্র্যাচ থেকে বিল্ড করতেছি, ক্লায়েন্ট হ্যান্ডেল করতেছি, এ করতেছি, সে করতেছি। তা আমি কখন একটা নতুন ছেলেকে, নতুন যে আসছে ওকে আমার আবার একটা ম্যানেজার রেখে এতগুলা মার্কেটে, আমি ঢাকা মার্কেটের কথা বলছি, চিটাগং মার্কেটের কথা বলছি, আমাদের এত স্কিলফুল মানুষ নাই যে আমি আমার নিজে একটা ম্যানেজার রেখে, ম্যানেজারকে দিয়ে বা একটা সিনিয়র এক্সিকিউটিভকে রেখে আর একটা ইন্টার্নকে ট্রেন করে আমার টিম বিল্ড করবো। আমরা এখনো ওই পর্যায়ে আসিনি। তো সেক্ষেত্রে আপনি বলতে চাচ্ছেন যে প্রোডাক্ট ম্যানেজমেন্টটা আগে করা থাকলে এক্ষেত্রে অনেক ইট সুবিধা ইজ ওয়ান হচ্ছে। অফ দ্য কোর্সেস আই রেকমেন্ড, যে প্রোডাক্ট ম্যানেজমেন্ট কোর্সটা করলে মার্কেটের সম্বন্ধে একটা আইডিয়া জেনারেট হয়। সেটা কি এই যে যে আপনি ডিজাইনের ইয়ের ক্ষেত্রে বলছেন? ডিজাইন ব্র্যান্ড, হয়তো ডিজাইন ব্র্যান্ড নিয়ে আসবে না, ডিজাইন ব্র্যান্ড হয়তো সবসময় টাচ করে না প্রোডাক্ট ম্যানেজমেন্টের জিনিসটা, বাট কমিউনিকেশন জিনিসটা কি, কার কার এই প্রোডাক্টগুলোতে, ডিজিটাল প্রোডাক্ট বা টেক প্রোডাক্টগুলোতে কার কার কে কার কার সাথে কি কমিউনিকেট করতে হবে, কি কি জিনিস এখানে মাথায় থাকতে হবে। আমি একটা যখন টেক কোম্পানিতে জয়েন করব, এখানে আসলে ডাটাগুলো কোন জায়গা থেকে আসতেছে, মেট্রিক্সগুলো কি কি, প্রসেসগুলো কি কি, ওই জিনিসগুলো একটা নতুন ছেলের আয়ত্তে আসবে, যে ও তখন হরাইজনটা দেখবে যে না আমি আমার ক্যারিয়ার জার্নি এখানে দেখতেছি, যে আমি যদি এই কাজগুলো করি তাহলে আমি আগামী 5 বছর পরে আমি এই জায়গায় এই রোলে থাকতে পারবো। ক্যারিয়ার মানুষ কি জন্য স্টার্ট করে, যে আমি এখন এই রোলে শুরু করছি, হ্যাঁ, হ্যাঁ, যে আমি 3 বছর পরে, উন্নতি 10 হবে বছর আমার পরে ধাপে গিয়ে ধাপে। আমি, এখনকার ছেলেপেলেকে যেটা সবাই শুনে যে আমি আর্লি রিটায়ারমেন্ট করবো, 40 বছর হয়ে আমি ইয়ট কিনবো, ল্যাম্বরগিনি কিনবো। তো স্টার্ট আপ করে ও কোটিপতি। ওরকম কিছু ড্রিম দেখা শুরু করতে পারে, যদি যদি সে স্টার্ট আপ না একটা কোম্পানির স্ট্রাকচার বুঝে। এখনকার যেহেতু আমরা টেকের একটা বুম বুম চলতেছে। চলতেছে, এখানে ঢুকতে চাচ্ছে অনেকজন মানুষজন, আমি ওদেরকে ক্যাটার করে বলতেছি কথাগুলা। বাট যারা ব্যাংকে জয়েন করতে চায়, রেগুলার 9 to 5 এমএনসিতে জয়েন করতে চায়, ওদের জন্য তো দরকার নেই। রেগুলার প্রসেস আছে। অন্য বড় ভাই আছে, ওখানে আমরা বড় ভাই না, ওগুলো আমরা কিছু ওইসব ইন্টারভিউ জীবনে ফেসও করি না, জানিও না কি বলতে হয়। ঠিক আছে ভাই, তো তাহলে যে আর কি করতে পারে, মানে আমরা যেটাতে আসতেছিলাম যে ডিজাইনের ক্ষেত্রে, ডিজাইন যদি আপনার মতো ধরেন যে আপনি যেভাবে শুরু করছেন, ডিজাইন ব্যাকগ্রাউন্ড ছাড়া, পড়ালেখা তো ওই দিকের পড়ালেখা ছাড়া, এখন আমি গ্র্যাজুয়েশন করলাম অথবা রানিং করলাম, তো আমি এখন ডিজাইন শিখতে চাই, শিখে একটা ক্যারিয়ার দাঁড়া করাতে চাই, তাহলে আমাকে মানে ফার্স্টের দিকে আমাকে কি করতে হবে? ডিজাইন ব্যাকগ্রাউন্ডটা সবসময় যে ডিজাইন ব্যাকগ্রাউন্ড থেকে হইতে হবে, কারণ আমি যখন আমাদের দেশে হিসাবে তো বেশিরভাগই তো আর ডিজাইন ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছে না। ইভেন ইভেন আমি বলি টেক কোম্পানিতে আমি অনেক টেকের উপরে, পাইথনের উপর বই লিখছে, অন্য বিভিন্ন লারাভেলের উপর বই লিখছে, কোডিং ল্যাঙ্গুয়েজগুলোর কথা বলতেছি, এরকম অনেকজন লোক আছে যারা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, সিভিল ইঞ্জিনিয়ারিং হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, হ্যাঁ, হ্যাঁ, নাম ওরকম তো মেনশন অনেক করতেছি না, আছে। বাট যে কারা কারা ওরা, তাই না? তো ইভেন আমি আর একটা ছোটকে চিনি যে হচ্ছে বাংলাদেশে ওয়ান অফ দ্য টপ রেটেড এলিমেন্টার ডেভেলপার, আপওয়ার্কে টপ 10-এর মধ্যে আছে, কামস ফ্রম সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, খুব ক্লোজ, হ্যাঁ, ভেরি ক্লোজ। ওরকম এই তো অনেক সো আছে। এই জিনিসগুলাতে কেউ যদি মনে করে যে আমি তো ওই ব্যাকগ্রাউন্ডের না, ডিজাইন ব্যাকগ্রাউন্ডের না, টেক, ওই যে আমি একদম শুরুতে যেটা জি, জি। বলছিলাম যে এখানে ক্রিয়েটিভ বা টেকের যেটা না হয়, এটা আপনি আসলে কত দ্রুত অ্যাডাপ্ট অ্যাডাপ্ট করতে করতেছে। পারতেছে। এবং অ্যাডাপ্ট যখন বলি, আমি যদি অ্যাডাপ্ট কথাটা যদি বলি, ওইটাকে অনেক বড় চ্যালেঞ্জ না মনে করা, কারণ এখানে এন্ট্রি ব্যারিয়ার খুব কম। ডিজাইন বলেন, ডিজিটাল মার্কেটিংয়ে ধরুন আপনি একটা রেস্টুরেন্ট দিবেন, ওই যে একটু আগে বলতেছি, জি, জি। একটা রেস্টুরেন্ট দিতে কত টাকা ইনভেস্ট করতে হয়? অনেক টাকা ইনভেস্ট করতে অনেকটা হয়। ওভারহেড কস্টটা অনেক বেশি অ্যাটলিস্ট হয়ে 30-40 লাখ টাকার নিচে আপনি চিন্তাই করতে পারবেন না। হ্যাঁ, এটা হয়তো 50-1 লাখ টাকা দিয়ে, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকার কাঠ নামাতে পারবেন, বাট ওইটাও ধরেন খুব বড় কিছু বড় হবে না, কিছু হবে হয়তো। সাস্টেইনেবল। কাঠ এখন থেকে না, কিন্তু অনেক বড় বড় এখন হ্যাঁ, ব্র্যান্ড এটা আসছে, পরে হয়েছে অনেক। বাট খুবই রেয়ার। হ্যাঁ, ওই স্টার্ট আপের মতো, ওই যে 99% ফেল করবে, 99% একটা ফেল কাঠ করবে, গিয়ে বড় 1% রেস্টুরেন্ট হবে। True. ওরকম হাসল বা সবাইকে করতে না চাইলে কারোই জন্য আসলে কোনো ক্যারিয়ার না। বাট যদি আপনি এই ডিজাইন প্রসেসে আসতে বলেন, আমার কথা হচ্ছে এখন আমরা যখন 2015-16 শুরু করছি, আহ, ওখানে ধরুন একটা, তখন আর চ্যালেঞ্জ আমি নাই চাই, ওই চ্যালেঞ্জগুলো এখন যদি বলি শুনতে মানুষের কাছ থেকে বিরক্ত লাগবে, তো বেশি বাড়াই বলতেছে কথা কথা। এখন হচ্ছে, এখন আমি অনেক কিছু সো মাচ ইজিয়ার টু এন্টার গ্রাফিক ডিজাইনিং, ডিজিটাল মার্কেটিং বলেন, কারণ হচ্ছে আপনার যেসব প্ল্যাটফর্ম ডিজিটাল মার্কেটিং টুলগুলো সেল করতেছে, ডিজিটাল মার্কেটিং আমি একটু আগে যেটা বলছিলাম, ডিজিটাল মার্কেটিং ইন এ সেন্স, ডিজিটাল মার্কেটিং এ মার্কেটে হয় না,
চিটাগাং মার্কেটে, কারণ আপনি টুল কোনো মার্কেটিং টুলই ইউজ করছেন না। কারণ একটা মার্কেটিং টুলের ধরুন আপনার সাবস্ক্রিপশন ফি হচ্ছে মান্থলি $200, $60, $70, ওই বাজেট তো আমার ক্লায়েন্ট জীবনে দিবেই না। দিবেই না। উনি $60, $70 তো পুরো বাজেটই রাইট। বাট ওটা যদি করতে চাইলে এখন আপনি যদি ক্লায়েন্ট, হ্যাঁ অবভিয়াসলি আমরা যেহেতু আমাদের টিম ছোট, আমরা ওই চ্যালেঞ্জটা নিচ্ছি না, আমরা ডিজাইন প্রবলেমগুলো আপাতত সলভ করে আসতেছি, আস্তে আস্তে আসতেছি। একটা সময় গিয়ে আমরা ক্লায়েন্টকে ওই পিসটা করবো যে আপনি যদি এইখানে যদি $200 খরচ করেন, আপনার যেটা মাসে যে 10 লাখ টাকার ছিল এটা 15 লাখ টাকা হবে, 5 লাখ টাকা আপনি $200 বা $500 খরচ করে পাইতে পারেন। ওরকম কিছু প্রজেকশন দেখানো যায় এবং রেজাল্টস আর দেয়ার ইন দ্য মার্কেট। হ্যাঁ, কিন্তু আসলে আমরা কোনো ওরকম টিম এখনো বিল্ড করতে পারি না, বা আমাদের ওরকম কোলাবোরেশন কারোর সাথে হয় না, এরকম মার্কেটিয়ারের সাথে যাদেরকে নিয়ে আমরা আমাদের ডিজাইন প্লাস মার্কেটিং দুইটাকে কম্বিনেশন করে ওরকম কোনো প্রবলেম এখন সলিউশন করতে পারি। বাট ওরকম অনেকজনের সাথে কথাবার্তা হচ্ছে, যেহেতু নেটওয়ার্কিংয়ে আসছি সবার সাথে, ইনশাল্লাহ হয়তো নেক্সট ফিউ ইয়ার্সের মধ্যে আমরা ওরকম এজেন্সিকে ওই স্টেপে নিতে পারবো যে অ্যাকচুয়াল ডিজিটাল মার্কেটিং চিরঙের যাদের ওই যে মার্কেটের যে গ্যাপটা আছে ওই জিনিসটা আমরা অ্যাড্রেস করতে পারবো একটা, এবং ওটার জন্য মার্কেট আসলে ওই টিকে টিকে থাকার লড়াইটা আর কি। সো গোয়িং ব্যাক টু ইয়োর ইনিশিয়াল প্রবলেম, যে একটা নতুন ছেলে কি চিন্তা করে মার্কেটে আসবে বা কি প্রিপারেশন নিয়ে আসবে। নিতে পারবে। প্রোডাক্ট ম্যানেজমেন্ট কোর্স কুড বি ওয়ান থিং, প্রজেক্ট এবং কোর্সগুলো খুবই কম। কারণ ওই যে আবার যদি একটা এর আগে যাই, যে একটা ফ্রেশ গ্র্যাজুয়েট বিবিএ পাস করে বের হয়েছে, এখনকার সিলেবাসগুলো আসলে ওই সিলেবাস থেকে শেষ করে আসা ছেলেবেলে তো আমরা হায়ার করছি, তো ওদেরকে দিয়ে আসলে অ্যাকচুয়াল যে মার্কেটে এখন যে কারেন্ট যে ডিজিটাল মার্কেটিং বা ডিজাইন যে প্রবলেমগুলো সলভ করতে দিলে ওরা আসলে একটু ওদের জন্য টাফ হয়ে যায়। এটার সাথে মানে স্টাডির সাথে রিলেটেড ব্যাপার না, এটা কমপ্লিটলি অন্য একটা জগতে বসবাস করতেছি আমরা। হ্যাঁ, সো বাট এখনো ওই যে যেহেতু একটা ডিগ্রির একটা খুব ভ্যালু আছে মার্কেটে, একটা সোশ্যাল অ্যাকসেপ্টেন্সের ব্যাপার আছে, সো ডিগ্রিটা সবাইকে পার্সু করতেই হয়। হ্যাঁ, মেবি একটা সময় গিয়ে মানুষ হয়তো এটার বাদ দিবে। আই এম নট রেকমেন্ডিং, বাট হয়তো কিছু কিছু ক্ষেত্রে কারো যদি কেউ যদি মনে করে যে আমার এই জিনিসটা ছাড়াই, আমার মনে হয় বাদ দেওয়া উচিত কিছু কিছু ক্ষেত্রে। আমার মনে হয় মার্কেটে কিছু কিছু মানুষের কাছ থেকে কিছু কিছু মানুষের জন্য ডিগ্রি পার্সুয়েশনটা বাদ দিয়ে ফেলা উচিত। আর ওই টাইমটা তো ওয়েস্ট হচ্ছে। হ্যাঁ, এবং অ্যাজ এ সোসাইটি আমাদের কিছু ভোকেশনাল এবং কিছু স্কিল বেসড ডিপ্লোমা ওটা তো খুবই দরকার, আসা উচিত মার্কেটে। ইভেন আমিও আলহামদুলিল্লাহ কিছু কয়েকজনের সাথে কাজ করতেছি এরকম একটা স্কুল বা ইউনিভার্সিটি ইন 10-year প্ল্যান। আমরা হয়তো ওরকম একটা গোলে একটা সময় গিয়ে অফার করতে পারবো মার্কেটকে, যে আমরা হয়তো কোনো ট্র্যাডিশনাল ডিগ্রি দিতে পারবো না, বা আমরা একটা ডিপ্লোমা স্কিল অফার করতে পারবো, স্কিল অফার করতে পারবো। বাট ইট ইজ এ ভেরি লং প্ল্যান, বাট ইট ইজ অলরেডি ইন ওয়ার্ক। অনেকজনই মানে খুবই ইগার টু হ্যাঁ, স্কিল ইনভেস্ট। বেসড এডুকেশন তো আমাদের খুবই দরকার। আমাদের এত এত মাস্টার্স গ্রাজুয়েট দিয়ে কি হবে, সবাই কোনো কাজের কাজ কিছু হচ্ছে না। যে হবে মাস্টার্স গ্রাজুয়েট ও হবে, হ্যাঁ, কিন্তু মাঝখানে হয়তো ঝরে পড়া শিশু আমাদের মতো যারা আছে, তো ওদেরও তো কোথাও না কিছু কাজ করতে হবে, সোসাইটিতে টিকতে হবে। কাজ করতে হ্যাঁ, হবে। ওই যে ওই জিনিসগুলো ওদেরকে নিয়েও চলা, ওদেরকে আউটকাস্ট করে না ফেলা, ওই জিনিসগুলো যেন মার্কেট থেকে কমায় যায়। যে জিনিসটা আসলে একটা প্যারেন্টস কি ফিল করে যে আমার ছেলে সিজিপিএ ভালো না, হয়তো ওকে দিয়ে কিছু হবে না। বাট ওইটা হয়তো নাও হইতে পারে, কারণ সবার লার্নিং মেথডটা এক না। কেউ হয়তো একভাবে শিখে, কেউ আরেকভাবে শিখে, কেউ কাজ করে শিখতেছে, কেউ পড়ে শিখতেছে। হ্যাঁ, এখন বাংলাদেশের ক্রিকেটাররাও তো অনেক টাকা কামাইতেছে, অবভিয়াসলি। তাই দিন শেষে তো টাকা আর সম্মানটা তো ইম্পর্টেন্ট, তাই না সমাজে? হ্যাঁ, তো হয়তো একটা সময় কি স্কিল বেস যদি টাকা ইনকামের যদি প্রসেসগুলো সলভ হয়ে যায়, তখন কিছু কিছু জায়গায় অ্যাকসেপ্টেন্স আসবে। হ্যাঁ, ইয়েটার কথা যখন আসলো হয়তো আমরা এটাই যেহেতু বলি যে নিউ যারা আসতেছে, তো লাইক একটা জবের কথা ধরলাম যে সে তো মিনিমাম একটা স্যালারি পাচ্ছে। তো এখন সেক্ষেত্রে যে ডিজাইনে আসতে চায় তার ক্ষেত্রে এখানে সে কি ওরকম একটা মিনিমাম স্যালারি অথবা মিনিমাম আর্নিং এক্সপেক্ট করতে পারে? লাইক তার হয়তো ফ্যামিলির কিছুটা ইয়ে আছে বলে সে অন্য জব করতেছে। আমার এজেন্সি যদি কথা বলি, ও মোটামুটি একটা মোটামুটি কোম্পানিতে মানে ঢুকে যে স্যালারিটা পায় ওটা আমার কোম্পানিতে পাইতে পারে। আচ্ছা, ওটা হয়তো যদি হি অর শি ইজ গুড, হি ক্যান। হ্যাঁ, আমরা ওই জিনিসটা করে আসার চেষ্টা করতেছি ফ্রম দ্য বিগিনিং, যেটার কারণে আমার প্রচুর টাকা ট্রেন হয়েছে। হ্যাঁ, ওটার জন্য তো আপনার মোটামুটি তার স্কিলড হইতে হবে অলরেডি। রাইট।
স্কিলড না, আমরা সবসময় স্কিল্ড পিপল হায়ার করছি এমনও না। Okay. আমরা জাস্ট প্যাশনটা দেখছি, জি। যেহেতু ইনার শেখার সার্কেল থেকে ইচ্ছা আসছে, আছে। শিখার ইচ্ছা আছে, ওই জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করছি, ওদের উপরে ইনভেস্ট করছি। এটা বেসিক্যালি মার্কেটে এখনো ইনভেস্ট করে যাচ্ছি বলতে পারেন। মানে আমার মানে বেস্ট ব্লেন্ডিংয়ের কথা বলতেছি। এখন তাহলে বলা যায় যে মানে কারো যদি সত্যিকার আসার ইচ্ছা আছে, সে মোটামুটি ডিজাইনিংয়ে ভালোই একটা ফিউচার সে মেড আপ করতে পারবে, এরকম বলা যাচ্ছে। রাইট, রাইট। এখন ডিজাইনিং এর ফিউচার কয়েক ধরনের আছে। মানে আমরা যখন ডিজাইন বলি, ডিজাইন ইজ এ ভেরি বিগ আমব্রেলা টার্ম। হ্যাঁ, এখন আমরা 10 বছর ধরে ওই যে যেটা শুরু থেকে বলছিলাম যে আমি বিভিন্ন ক্লায়েন্টের বিভিন্ন নিড ফেস করতে করতে বিভিন্ন ধরনের ডিজাইনার হয়ে গেছি। আমি প্রোডাক্ট ডিজাইন, আমি প্যাকেজ ডিজাইনারও, আমি প্রিন্ট ডিজাইনারও, আমি ওয়েব ডিজাইনারও, সব কিছু আমি ডিজাইন করতেছি। বাট মেবি আমার টিমে এখন কিছু মানুষ দরকার যারা হচ্ছে ফোকাস ডিজাইনার, যে ও এই ডিজাইনারকে একটা আমার দরকার জিনিসের জাস্ট হচ্ছে, উপর। হ্যাঁ। এবং ঢাকার যে কোম্পানিগুলোর কথা আমরা বারবার ঘুরে ফিরে চিটাগাং এজেন্সির মানুষ বা আপনার যে কথাগুলো আসে যে ঢাকা কি করে, ঢাকার টিমগুলো বেসিক্যালি এরকম ফোকাস ডিজাইনার নিয়ে কাজ করে। আলাদা আলাদা সব ডিপার্টমেন্ট ডিজাইনার সব থাকতেছে কাজ করে তাদের না। কাছে। ওরাও ওই জিনিসগুলো এখন সলভ করে ফেলতে পারছে। ঢাকার ওই, যদি আমরা ঢাকার দিকে তাকাই, ঢাকায় ওই জিনিসগুলো, এবং যেহেতু ওদের এজেন্সিগুলো যদি চিন্তা করেন, ও যারা অ্যাড বানায় তো ওরাই এখন ডিজিটাল এজেন্সির প্রবলেমগুলো সলভ করে ফেলতেছে। ওরা এই জায়গায় আসছে এবং ওদের দেখা দেখি আরও কোম্পানি, আমরা যেসব কোম্পানি থেকে উঠছি এগুলো তো নিউ জেনারেশন ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ডিজাইন এজেন্সি, টেক কোম্পানিগুলো। আমি ঢাকার প্রায় 3-4টা কোম্পানিতে কাজ করছি, হ্যাঁ, টেক কোম্পানিজ মোস্টলি। চিটাগাংয়ের যে ব্যবসার সংখ্যা বলি, জায়গা বলি, তো এখানে কি ঢাকার মতো স্কোপ হওয়ার সামনে চান্স আছে বলে আপনার মনে হয় এজেন্সিগুলোর জন্য? অবভিয়াসলি চিটাগাংয়ের ব্যবসার পরিমাণ তো এখন সে ঢাকার হিসাবে কম। চিটাগাংয়ের স্পেসও বলতে গেলে ঢাকার চাইতে ছোট শহর, যেটা বলতে আমরা ধরতে পারি। আমি একটু 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 ব্যাক থেকে আসি। চিটগং আর ঢাকার মধ্যে ফার্স্ট অফ অল, আই ডোন্ট ওয়ান্ট চিটগং টু বিকাম ঢাকা। আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আপিল। এখন আপনি যদি ব্যবসার দিক থেকে যদি আপনাকে আর্নিং এর কথাটা যদি ধরতে চাই, চিটগং এর মার্কেট ইজ ডিফারেন্ট অ্যান্ড ইট শুড রিমেইন ডিফারেন্ট। ওকে হ্যাঁ, ওকে সব জিনিস আমি যদি ঢাকা থেকে ইম্পোর্ট করে আনি, জাস্ট বিকজ ঢাকা ইজ বেটার দেন চিটগং, ইন সাম সেন্স ঢাকা ইজ মোর শাইনি। হ্যাঁ, অবশ্যই না, আমাকে চিটগং থেকে ঢাকা বানায় ফেলতে হবে রাতারাতি, এটা একটা নিড আছে মানুষের। আমরা সবাই ফিল করি যে না, ঢাকায় যেসব অপরচুনিটি আছে, বা আমরা ধরো রাতে ধরেন 11টার পরে চিটাগাংয়ে কই যাবো, জায়গা 2-3টা জায়গা ছাড়া কোথাও জায়গা ঘোরার জায়গা নাই, না। এটা নাই সেটা নাই, সব রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়, সব সব প্লেসই বন্ধ হয়ে যায়। হ্যাঁ, সব হ্যাঁ, কিছুই বলতে যাবে। যারা একটু নাইট লাইফ এনজয় করতে চায়, যারা ঢাকা অফার করে চিটাং অফার করে না, এরকম কিছু দুঃখ আমাদের একটু নিউ জেনারেশনের আছে। হ্যাঁ, বাট এবার যদি আপনি ওয়ার্ক কালচার আসতে চান, যেটা আমি বারবার শুরু থেকে আপনাকে বোঝানো, মানে আমি কনভে করার চেষ্টা করছি থ্রু মাই মেসেজ, যে আমাদের ওই ওয়ার্ক কালচারটা, ঢাকার কালচার আর ওয়ার্ক কালচার খুবই ডিফারেন্ট। ডিফারেন্ট। কয়েকটা রিজন, ফ্যামিলি ওরিয়েন্টেড একটা সোসাইটি, কালচারাল কিছু ব্যাপার আছে, সব কিছু মিলায় অনেক এখনও বেশিরভাগ মানুষ কনজারভেটিভ সাইজের, কনজারভেটিভ বলবো না, কিছু কিছু জায়গায় খুব লিমিটেড একটা থট প্রসেস নিয়ে আমরা চলি। সব জায়গায় যে সব কনজারভেটিভ ইজ অ্যানাদার থিং। আমার পার্সপেক্টিভ পার্সপেক্টিভ টু, হ্যাঁ, থ্রু ফোকাসিং ন্যারো ন্যারো পার্সপেক্টিভ, নট ইন মানে রং ওয়ে, না, না, নট ইন এ রং ওয়ে, ইন এ ভেরি ফোকাসড ওয়ে। Yeah. কিছু কিছু জায়গায় খুবই ফোকাস, যে আমি এটার বাইরে যাবোই না, যাবোই না। এটা বাইরে যাবো না, এটা বাইরে গেলে হচ্ছে আমার যে এটার জন্য যে রিস্কটা, ওইটা আসলে আমরা ওইটার বাইরে আনচার্টেড টেরিটরিটা কিছু এক্সপ্লোর কিছু করতে চাই। পার্সনের জন্য সেটা গুড, সেটা ভালো। মানে যেটা আমি সোজা কথা, আনচার্টেড যে টেরিটরিটা আছে ওটা আমরা এক্সপ্লোর করতে চাচ্ছি না, চাচ্ছি না। যে ওখানে গেলে কি হবে, বা আমি সাস্টেন করবো না, মানুষ কি বলবে, এই সেই অনেক ব্যাপার থাকে। যে কিন্তু আবার একটা ব্যাপার থাকে যে আমাদের এই সোসাইটি চিটং থেকে এবং চিটং আর সিলেট থেকে কিন্তু সবচেয়ে মানুষ বাইরে বাইরে দেশে যায়। True. ওখানে কি করতেছে ওইটা কিন্তু এখন আর ম্যাটার না। বিদেশ চলে গিয়ে আপনি বিদেশ যাই চলে সাথে গেছে, করতে, অ্যাজ ওইটাই লং এজ এখনো দেশে টাকা পাঠায়, টাকা পাঠাচ্ছে, ভিড়া বাড়ি কোনো 5 তলা 6 তলা বানায় ফেলছেন, ওইটা যদি করতে পারেন ইউ আর গোল্ডেন। হ্যাঁ, বাট আপনি যদি একটু লোকাল মার্কেটে স্ট্রাগল করেন, বা একটা রেস্টুরেন্ট দেন, বা একটা ডিজিটাল মার্কেটিং কোম্পানি দেন, বা আপনি কিছু একটা করেন, 2 টাকার মাল ঈদের মাল এদের বেচতে চান, তখন আপনার উপর অনেক কোশ্চেন আছে, কিরত দে, হ্যাঁ, পোয়া কিরত দে, বেয়ার এরকম কাজ করতেছে। প্রচুর প্রচুর কথা চলে আসে, তাই না? True. ইদা কিরার, হ্যাঁ, সাইজ ইজ রাইস, তাই না? হ্যাঁ, তো ওই জিনিসগুলো চলে আসে। সো ওই যে আনচার্টেড টেরিটরিতে নিজেদের ছেলে মেয়েকে ছাড়ার যে ভয়টা, কিন্তু বিদেশ পাঠিয়ে দিবে, বিদেশ পাঠিয়ে গিয়ে গাড়ি চালাবে, এই করবে সে করবে, অনেক কষ্টের কাজ করবে, অনেক কষ্টের কাজ করবে, বাট এখানে শহরে নিজের বাড়িতে ওই কষ্টের কাজটা করতে আসলে খুবই
প্রেজুডিসের ব্যাপার, এই প্রেজুডিসটা ওভারকাম আমরা করতে পারিনি অ্যাজ এ সোসাইটি। True. অ্যাজ এ সোসাইটি আমরা ওই জিনিসটা এখনো ওভারকাম করতে পারিনি, বাট আমার মনে হয় আস্তে আস্তে করা শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় করতেছে না। আমি বলতে চাচ্ছিলাম ভাইয়া যেটা যে ওই তো সেক্ষেত্রে আমাদের মানে মনিটারি স্কোপটা আছে নাকি, ও, লাইক right. একটা ব্লেন্ডিং Sorry, করতেছে ওখানে কি 100টা ব্লেন্ডিং সাস্টেন করতে পারবে ওই মার্কেটটাকে ও আমাদের রাইট, হবে? না মার্কেটটা আমি যেটা আপনাকে শুরু থেকে বলতেছি, মার্কেট ইজ গ্র্যাজুয়ালি গ্রোয়িং, বাট হয়তো আমি যে রেট এক্সপেক্ট করতেছি ওই রেট এগুলো করতেছে না। এটাই বলতে হ্যাঁ, চাচ্ছিলাম। কিন্তু আবার আমি একটা জিনিস আপনাকে একটা জিনিস মানে আমি যেটাতে আশার আলো দেখি, বিজনেস এখন হচ্ছে সেকেন্ড, কিছু কিছু বিজনেস সব যেমন চিটংয়ে বেশিরভাগ এমএনসি কিন্তু চিটং বেস না, সব ঢাকা বেস। ইভেন চিটংয়ে যারা প্রোডাকশন কোম্পানিগুলোতে আছে, যারা প্রোডাকশন, অফিস ওদের ঢাকায়। কর্পোরেট অফিস কিন্তু ঢাকায়। হ্যাঁ, তো একটা সময় গিয়ে দেখা যাবে ঢাকার থেকে মানুষ আস্তে আস্তে চিটাগাং মুভ করতেছে, আসতেছে। তো কিছু কিছু কোম্পানি আস্তে আস্তে চিটাগাং, যখন বলতে পারবো যে আপনারা চিটাগাং চলে আসেন, এই প্রবলেমগুলো আমরা চিটাগাংয়ে Solve সলভ করতেছি, তখন দেখা যাবে আস্তে আস্তে করে আসবে। এই উদ্যোগটা হয়তো আমাদেরকেই নিতে হবে, এই ছাড়া হয়তো হবে না। তো এটা হয়তো খুব বড় দায়িত্ব আমাদের উপরে হয়তো, এবং হয়তো কেউ বলতে পারে এত কাবিলিতি করার কি দরকার, হ্যাঁ তোমাদেরকে কি ওটা চিন্তা করলে তো কখনোই কিছু হইতো কোন না। বুদ্ধা গিলাইছে যে তোমরা এই মাধ্যমটা করতেছো। বাট হ্যাঁ, এটার যে একটা গুড আর ব্যাড আছে, এবং হয়তো আমরা নাও টিকতে পারি, হয়তো আমরা এক সময় হারাও যেতে পারি, আই ডোন্ট নো আমার ফিউচারে কি আছে, বাট অ্যাজ লং এজ উই আর হিয়ার, ইটস বিন চিটং আসছে 2016, তো ইট বিন 8 ইয়ার্স, আলহামদুলিল্লাহ টিকে আছি, টিকার ইচ্ছা আছে, ওভাবে করে মানুষের সাপোর্টও আছে, ক্লায়েন্টদের সাপোর্টও আছে, ক্লায়েন্ট গ্রোই করতেছে আলহামদুলিল্লাহ, কমে যাচ্ছে না, এবং নতুন নতুন এমপ্লয়িরা যারা আসতেছে ওরাও টিকতেছে। আগে ধরেন একটা এমপ্লয়ি 6-7 মাস সাস্টেন করতো, এখন 3-4 বছর সাস্টেন করতেছে। ওরকম চেঞ্জেসগুলো দেখতেছি বলে আমি মানুষকে বলতে পারি যে না, আসেন ডিজাইনের দিকে আসতে থাকেন। সেটা তো তাহলে তো আমরা এটা বলতে পারি যে মানুষজন মানে অনেকেই না জেনেই বলে দেয় যে মানে চিটংয়ে কোনো স্কোপ নাই, বাট দ্যাটস নট ট্রু। চিটংয়ে এখন তাহলে বলা যায় যে এইসব ক্রিয়েটিভ আর এই টাইপের যে কাজ এই ক্ষেত্রে অনেক স্কোপ আছে অ্যান্ড নতুন নতুন ক্রিয়েট হচ্ছে। একটু স্কোপ কম, স্কোপ খুবই কম, ওকে খুবই কম, ওকে স্কোপ খুবই কম হচ্ছে ওই মানে একটু আমি নিজের সাথে নিজের কথা নিজে কন্ট্রাডিক্ট করতেছি, বাট স্কোপটা ওই সেন্সে কম যে ওই রেস্টুরেন্ট বিজনেস সাস্টেইন করার মতো বা একটা বিসিএস এর পরীক্ষা দেওয়ার মতোই কম। হ্যাঁ, অনেক মানুষ পরীক্ষা দেয়, পুরো বাংলাদেশ থেকে পরীক্ষা দিয়ে খুব অল্প কিছু মানুষই হয়, বাট হয়তো আমাদের মার্কেটটা এখন বিসিএস এর মতো লুক্রেটিভ না। হ্যাঁ, বাট এখানেও সাস্টেইন করার চান্সটা ওটার মতোই। হ্যাঁ, কি জন্য একটা যেটা হচ্ছে ওই যে কোম্পানি কালচারগুলো এখনো বিল্ড করে নাই। চিটাগং ওই যে কোম্পানিগুলোর কথা বলতেছিলাম, যারা আমাদের ক্লায়েন্ট হওয়া উচিত, যাদেরকে আমরা ক্লায়েন্ট হবে চিন্তা করে এখনো কাজ করতেছি, হ্যাঁ ওই বড় বড় বিগ কোম্পানিজগুলো। দিন শেষে আমি যদি এজেন্সি স্ট্রাকচারে থাকি, I would always need my local clients. And I will আমাকে ওদেরকে কেটার করার জন্য তো আমার এই বিজনেসটা রাখা, অবশ্যই আনলেস আমি নিজে এখন প্রোডাকশনে ঢুকে না যাই 2 বছর পরে 3 বছর পরে আমি মানে থাকে না যে আমি 3 বছর করতেছি। অনেক ডিজাইন টিমকে দেখছি যে ওরা স্টার্টেড এজ এ ডিজাইন টিম, পরে হঠাৎ একটা প্রোডাকশন উইং অ্যাড করে ওরা ফুল টিমটা মার্জ হয়ে ওরা আর বাইরের ক্লায়েন্টের প্রবলেম সলভ করছে না, নিজেদের কাজ করে সলভ করছে। ঢাকা এরকম কয়েকটা এক্সাম্পল আমি আপনাকে দিতে পারবো, বা হয়তো মেবি অন্য একটা সময়। বাট চিটংয়েও জিনিসটা হওয়ার কিছু চান্স আছে, কয়েকটা জায়গায় কয়েকটা কোম্পানিতে আমি দেখতেছি হচ্ছে ওরা কিছুদিন লোকাল ক্লায়েন্টকে সার্ভ করছে, এরপরে বাইরের ক্লায়েন্ট নিচ্ছে অথবা নিজেদের প্রবলেম সলভ করা শুরু করছে, নিজেদের একটা ইন্ডাস্ট্রি ক্রিয়েট করে ওরা হয়তো ওই জিনিসটা করতে পারছে, ওরকম ইনভেস্টর পাইছে, ওরকম করে পিভট করছে। বাট এই জিনিসটা একটা নিউ কামারের জন্য ভেরি গুড সাইন, ভেরি গুড সাইন টু মেক হিমসেলফ রেডি। এবং ও ইউনিভার্সিটি থাকার টাইমটাতে এই কোম্পানিগুলোর সাথে যোগাযোগ রাখতে পারে যে ভাই আমাকে ফ্রি কিছুদিন কাজ শিখান, বা আমি কিছু টাকা এখানে ইনভেস্ট করেন, বা আমরাও যে আস্তে আস্তে যে আমাদের যে চ্যানেলগুলো ক্রিয়েট করার চেষ্টা করতেছি ওইগুলোর সাথে যোগাযোগ রাখা, যে আমরা আসলে মার্কেটে, কারণ ও একটা জিনিস পড়তেছে, অ্যাসাইনমেন্টগুলো করতেছে, বিজনেস রিলেটেড, একটা বিবি রেস্টুরেন্টের কথা বলি, ও বিবি রিলেটেড জিনিস, বিজনেস রিলেটেড জিনিসপত্র সলভ করতেছে, কিন্তু ও বেশিরভাগ এক্সাম্পলসগুলো শুরুর দিকে কিন্তু বাইরের প্রবলেমে সলভ করে, এবং বাইরের পুরান প্রবলেম স্টাডিজগুলো অনেক পুরান আমাদের। হ্যাঁ, তো ওই জায়গায় ডিজিটাল মার্কেটিংয়ের যে প্রবলেমগুলো নিয়ে আমরা কথা বলি, খুব অল্প সময় পায়। কিছু কিছু স্যার আছে যে এই জিনিসগুলো এখন রিসেন্টলি ওনাদের সিলেবাসে অ্যাড করছে, এবং সেটা তো এখন প্রতিদিন নতুন নতুন কালকে যেটা এটা তো আজকে ডিজিটাল মার্কেটের জন্য আজকে পুরানো হয়ে যাচ্ছে আপনি দেখা যাচ্ছে। এআই এর মার্কেটটাই দেখেন, এআই এর মার্কেটটা উইদিন জাস্ট 2 ইয়ার্স এটা ধরেন এখান থেকে এখানে চলে গেছে। আমি তো বলবো যে গত 6 মাসে মানে পুরো উলট পালট হয়ে গেছে আগের ইয়ে 1.6 টেক কোম্পানি যারা এআই বেস প্রোডাক্ট বানাইছে,
চ্যাট জিপিটির উপর বেস করে ওদের অনেকজনের প্রোডাক্ট বানাইতেই অলরেডি ওগুলা কোম্পানি হ্যাঁ, ওদের লিটারালি তো একটা কোম্পানির নাম শুনতে শুনতে ওই অ্যাঙ্গেলে আরো 10টা কোম্পানি এসে যাচ্ছে। রাইট। সো মাঝে মাঝে এখন দেখবেন হচ্ছে 10,000 এআই হ্যাঁ, প্রোডাক্টের লিস্ট, সেটাই তো 1,000 এআই ওইটাই প্রোডাক্টের বলতে লিস্ট, যাচ্ছি। উড ইউজ। মানে এআই শুনতেছি 5-6 মাস আগে যা শুনছি, রাইট। মানে লিটারালি কাজে লাগতেছে শোনা যাচ্ছে এই 5-6 মাস এর মধ্যে, মানে কোটি কোটি কোম্পানির মধ্যে প্রতিদিনই হচ্ছে, এরকম ব্যাপার হয়ে সো গেছে। এখন আপনি এটা একটা নিউ কামারের জন্য এটা একটা খুবই গুড সাইন, যেও চিন্তা করতে পারছে এই মার্কেটে নাড়াচাড়া হচ্ছে। আহ, যত নাড়াচাড়া হবে এখানে একটা উইগল স্পেস থাকে যেটা Space দিয়ে হবে। ঢুকে যেতে পারবে। হ্যাঁ, সো ওই জায়গায় ওকে দাঁড়াইতে হবে যে কোন ভিড়ের কোন ফাঁকে আমি ঢুকে যেতে পারি। তো এবং ওইটার জন্য একটা বুদ্ধিমান, যে যে বুদ্ধিমান বা যার ভিশন আছে ওই ঢুকবে, আর যারা আছে ওরা ধরেন চেষ্টা করবে। সব মানুষ তো আর না, পারবে না। কর্পোরেট লিডাররা তো সব মানুষ কি এমডি হচ্ছে না। না, তাহলে আমরা এটাই ধরতে হবে যে মানে মোটামুটি আমরা এটা বলতে পারি যে চিটাগাং স্কোপ আছে, বাট আপনাকে লেগে থাকতে হবে অ্যান্ড স্কোপগুলো খুঁজে বের করতে হবে। ঢাকায় যেরকম আপনি গিয়ে এক জায়গায় বসে গেলেন, আপনার একটা মানে অলরেডি একটা স্পেস আছে হয়তো, যে এখানে গেলে আমার জানা আছে যে আমি এদিকে এদিকে কাজ করতে পারবো। চিটাগাং ওইটা একটু নিজেকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করতে হবে। আর একটা মাইন্ডসেটের একটা ব্যাপার আছে এখানে, একটু মাইন্ডসেটকে রিঅ্যাডজাস্ট করার ব্যাপার আছে। কারণ ডিজাইন বলতে বা ডিজিটাল মার্কেটিং বলতে আমরা প্রথমে এই জিনিসটা মার্কেটের যেভাবে করা হয়েছে, ধরেন ডক্টরি পেশা একটা, প্রত্যেকটা তো পেশা, তাই না? একটা ইঞ্জিনিয়ারিং একটা পেশা। এই জিনিসগুলো তো বিভিন্ন বিভিন্ন প্রত্যেকটা পেশায় তার ব্র্যান্ডিং আছে, যে আমি এই জন্য ডাক্তার হব, আমার সেলফ ব্র্যান্ডিংটা এটা এভাবে হবে, বা আমার ফ্যামিলির এর নাম এভাবে করে রোশন হবে। এটা তো একটা প্রত্যেকটা প্রফেশনের একটা অবশ্যই, ব্র্যান্ডিং আছে। ইয়া। আমি যদি একটা সরকারি কর্মকর্তা হয় আমার এই পাওয়ারটা হবে, এটা হবে, সেটা হবে, এই জিনিসগুলো। আমি যদি পলিটিক্সে যাই তাহলে আমার এটা হবে, আমার এরকম পাওয়ার থাকবে। তো এই প্রফেশনের মানে ক্যাচটা কি? এই প্রফেশনকে ক্যাচটা এভাবে করা হয়েছে, ব্র্যান্ড করা হয়েছে, যে আপনি যদি ডিজিটাল মার্কেটিং করেন বা আপনি যদি ফ্রিল্যান্সার হন তাহলে আপনি মাসে 2 লাখ টাকা কামাতে পারবেন। এই জিনিসটা ডলার কামাইতে পারবো ডলার কামাইতে পারবেন। basically। এটার লাখ লাখ খুব ডলার। বাজে একটা ব্র্যান্ডিং হয়েছে। হ্যাঁ, কেউ কখনো এই জিনিসটা এভাবে মার্কেট করে নাই যে আপনার একটা সাস্টেনেবল এটাও একটা ইনকাম সোর্স হতে পারে। হ্যাঁ, আপনি এটা করে 30 বছর খাইতে পারবেন, বা আবার 30 বছর করবেন, শিখবেন, মানে এখানে একটা আর এটা ব্যাপারে যে আমি আজকে শুরু করব, 1 মাসের মধ্যে আমি লাখ লাখ ডলার কামাই হ্যাঁ, ফেলবো। এই জিনিসটা এইভাবে ব্র্যান্ডেড হয়েছে, এইভাবে তাই না? ভেরি রং ইন এ ভেরি রং ওয়ে। অবভিয়াসলি। যেটা আর আমি 1 মাসের মধ্যে না পাইলে আমি হতাশ হয়ে বাদ দিয়ে ডিসঅ্যাপয়েন্টমেন্টটা দিচ্ছি। Obviously, আরো বেশি। সবাই কামাচ্ছে, আমার কি ইচ্ছে। হ্যাঁ, এবং আপনি যতগুলো কোম্পানি ফ্রিল্যান্সার বলবেন, মানে মোটামুটি যারা কোর্স সেল করে ওরা বলবে যে না আমরা তো 2 লাখ টাকা কামাইছি। এবং কিন্তু ধরেন ওই সব যে কোনো মার্কেটের মধ্যে খুবই নর্মাল একটা খুব ছোট একটা অ্যামাউন্ট এত টাকা কামায়। কামানো তো অসম্ভব কিছু না, কামানো সম্ভব। অ্যাকচুয়ালি ফ্রিল্যান্স করে মানুষ Obviously, প্রচুর টাকা কেউ কামায়। তো করতে, অনেকেই তো ইট করতেছে। ডাজন্ট হ্যাভ টু বি এভরিওয়ান। সবাই তো আর এক্সেপশনাল হয় না, possible না। হওয়ার তো কোনো দরকার নাই। তাহলে business-ই এই এভরিওয়ান ইজ এক্সেপশনাল, দেন নো ওয়ান ইজ। হ্যাঁ, তো তো আমার তো মনে হয় সবাইকে এক্সেপশনাল হওয়ার দরকার আছে। কিছু মানুষ নর্মালি কাজ করে যেতে পারে। একটা ইকোসিস্টেম কিন্তু সব ধরনের মানুষ লাগে। আপনার পিঁপড়াও লাগবে, আপনার হাতিকেও লাগবে, হ্যাঁ, সবাইকে তো লাগবে। কম স্কিল্ডের গুলো কম টাকায় কাজ করবে, কম কোয়ালিটির কাজ করবে। আমি বলতেছি না যে তুমি শুরুতে তুমি কম স্কিল, আমি বলছি না যে দের ইজ এ চান্স। হ্যাঁ, কিছু কিছু জায়গায় দের ইজ এ, মানে এই জায়গায় হচ্ছে কম স্কিল দিয়ে শুরু করেও দ্রুত স্কিলফুল হওয়ার বাড়ানো চান্সটা যাচ্ছে। আছে। ইফ ইউ আর, মানে তুমি যদি একটা ভালো টিমে থাকো, ভালো টিমের সাথে কাজ করো, ভালো শিখতে জায়গায় পারতেছি নেটওয়ার্কিংটা আমরা করো, খুব দ্রুত। হ্যাঁ, ভালো জায়গায় নেটওয়ার্কিংটা করো, তাহলে তোমার জন্য চান্সটা আছে যে তুমি দ্রুত একটা যেই জায়গায় মানে যেহেতু এখানে প্রচুর শেক ডাউন হচ্ছে বারবার মার্কেটটাতে, কিছু জায়গায় ঢুকে যাওয়ার স্পেসে তুমি একটা ভালো দ্রুত এই জায়গায় ওঠার একটা চান্স আছে, যেটা হয়তো অন্য মার্কেট একটু স্লো যাবে। বাট আমি এটা রেকমেন্ড করতেছি না, বাট যে যারা খুব দ্রুত উঠতে চাচ্ছে ওদের জন্য এটা একটা স্পেসটা আছে উন্নতির। স্পেসটা আছে। ইফ ইউ আর কানিং দেন ইউ ক্যান ফাইন্ড ইউর ওয়ে। আর নিজে থেকে চেষ্টাটা করতে হবে, অন্য জায়গাার মতো এত টেনে টুনে তুলে দেওয়ার মানুষ নাই, ওইটাই করতে হবে। যে টেনে তুলে দিবে তাকে খুঁজে বের করতে হবে। টেনে, এবং হি ইজ গোইং টু চার্জ ইউ লট তাকে খুঁজে ফর দ্য কোর্স। এখন তো কোর্সে ইয়ের চাইতে কোর্স বিক্রি বেশি হয়ে গেছে। তো আমরা লাস্টের দিকে একটা প্রশ্নে আসি যে ভাইয়া ধরেন যে অ্যাজ আ, ধরলাম যে ব্লেন্ডিং এর সিইও হিসাবে লাইক অ্যাপ্রক্সিমেটলি একজন ইয়ারলি কত আর্ন করতে পারে? আপনারটা এক্স্যাক্টলি বলতেছি না, লাইক এরকম একটা ডিজাইন এসেছে, লাইক ব্লেন্ডিং আমরা ধরলাম, হ্যাঁ, লাইক একেবারে বড়ও বলতেছি না, মিডিয়াম লেভেলেরই ধরলাম। আমি একটা বল পার্ক দিতে পারি আপনাকে। sure, মানে ballpark, কারেন্ট হ্যাঁ, মার্কেটে হয়তো আপনি একটা এজেন্সি রান করে, মানে মোটামুটি ধরেন আমাদের সাইজে একটা কোম্পানি হইলে বছরে খুব বেশি না, ধরেন আপনার হাতের উপর দিয়ে 50 থেকে 1 কোটি টাকা যা আসা যাওয়া করতে পারে, Okay. ইফ ইউ আর অ্যাক্টিভ এনাফ।
হ্যাঁ 50 লাখ থেকে 1 কোটি, মেবি আরও যদি আপনি কিছু বড় লোকাল কিছু ক্লায়েন্টের ব্র্যান্ডিংয়ের কাজ নিতে পারেন, মেবি ক্যান 5-6 crore আপনার হাত দিয়ে আসা যাওয়া করবে। লাভের অঙ্ক বিভিন্ন জনের বিভিন্ন পার্সেন্ট কষ্ট বলতে, আমি ব্লেন্ডিংয়ের কথা বলছি না, আমি আউট নট টক অ্যাবাউট ব্লেন্ডিং, ব্লেন্ডিং ইজ না আমি সেটা ভেরি বলতেছি না। স্ট্রাগলিং কোম্পানি। আমি বাট আমি বলতেছি- যদি আপনাকে ফুল পিকচারটা হ্যাঁ, দিই, হ্যাঁ, যে sure. ফুল পিকচার নিয়ে কথা বলতেছি, ওইরকম একটা মার্কেট, কারণ আমরা যেটা নিয়ে রিসেন্টলি একটা সব এজেন্সি ওনারা বসছি, সেখানে সবার ডিসকাশন হচ্ছে $100 million মার্কেট, চিটগংয়ের মার্কেটটা। সবাই যে ফুল মার্কেট ক্যাপ এতগুলো এজেন্সি মিলে এই ফুল মার্কেট ক্যাপচার করার, আমরা এখনো রেডি না ওই মার্কেটকে সার্ভ করার জন্য। চিটগংয়ের এজেন্সিগুলোর কথা বলতেছি, সব কাজ করছে ঢাকার এজেন্সি। হ্যাঁ। এই মার্কেট যে $100 million কোম্পানি মার্কেট বলতেছে, ঢাকার মানে কোম্পানি কাজ করে সার্ভ যাচ্ছে। করা তাহলে আরো অনেক স্পেস রয়ে গেছে। ওনাদের ব্র্যান্ডিং বলতে ধরেন সবকিছু, অনলাইন ব্র্যান্ডিং, অফলাইন বলেন, টিভিসি কাজ বলেন, সবকিছু বলেন, সবকিছু বাইরে চলে যাচ্ছে। ইন এ ওয়ে বাংলাদেশের ভিতরে থাকতেছে, বাট আমরা চিটাগাংয়ের মানুষ হিসেবে যারা চিটাগাংয়ের এই শহরের কাজ করতেছে, আমাদের কাছে আরে ভাই, আমি তো আপনার অফিস এখানে, আমার অফিস ধরেন এখান থেকে রিক্সা ভাড়ায় গেলে 50 টাকা রিক্সা ভাড়া, আপনি তো কাজ আমাকে দিচ্ছেন না। সিএনজি করে গেলে 100 টাকা ভাড়া, কিন্তু কাজ তো যাচ্ছে ঢাকায়। এরকম একটা ক্ষেত চলে আসে না, যে আমারও তো একটা ডিজিটাল মার্কেটিং অফিস আছে তো ভাই, হ্যাঁ আপনি একটু আমার অফিসে আসেন। সেটাই তো সেটাই হলে তো ভালো হইতো। হয়তো, কিন্তু আবার আমাকে চিন্তা করতে হবে যে উনি যে ওনার যেই ব্র্যান্ডিং এর যেই বাজেটটা, যারা ধরেন একটা রড সিমেন্ট কোম্পানি, ওর যে পুরো বাংলাদেশ যে বিক্রি বাংলাদেশ করতেছে, ব্যাপী আমরা এজ বেশিরভাগ এজেন্সি ওই মার্কেট ক্যাপাসিটি মানে ওই সার্ভ করার সার্ভ করার মতো ক্যাপাসিটি। ক্যাপাসিটি নিয়ে বসি নেই, বেশিরভাগ কোম্পানি বসি নেই। একটা দুটো একজন দুজন হয়তো আছে, বিগ প্লেয়ার আছে, আমার থেকে বড় বিগ প্লেয়ার আছে, ওনারা হয়তো হয়তো ওনারা দাবি করবে ওনারা পারবে, হোপফুলি পারতেছেন, করতেছেন। বাট আমার মতো যারা আছে, ওনারা এখন ওই সাহসটা করে নাই। বাট আমাদের ওই সাহসটা আছে বলেই এখনো, সেক্ষেত্রে ইচ্ছা কর্পোরেট আছে বলে অফিসগুলো আছে ঢাকায় আর কি। হওয়ার কারণে আই গেস ওনারা বেশি সুবিধা পাচ্ছে এই টাইপের ব্যাপার। কর্পোরেট হাউস আছে, কিন্তু কর্পোরেট হাউস ছাড়াও আরো অনেক কর্পোরেট হাউস আছে বলে এমন না যে কর্পোরেট হাউস গুলো ঢাকা বলেই যে ঢাকায় কাজ করছে এমন না। চিটাগং আমরা অনেকগুলা টিমের সাথে, লোকাল ক্লায়েন্টের সাথে কাজ করছি, দে আর ভেরি ইগার টু ওয়ার্ক উইথ আচ্ছা, আস তাহলে আগে ওই এই জায়গায়। ক্যাপাসিটিটা ইয়ে করতে যে হবে, হ্যাঁ, আর্ন করতে কিন্তু হবে। আমরা তখন কি দেখতেছি, এবং আমাদেরকে রেগুলার কিন্তু অনেক কাজও দিচ্ছে। এই বড় বড় আমি যে ইন্ডাস্ট্রির কথা বলছি, মানে যারা বিগ ইন্ডাস্ট্রি যারা আছে, ওনাদের সাথে মাঝে মাঝে কিন্তু আমরা কাজ করার সুযোগও পাচ্ছি এখন, যেটা আগে হয়তো ওই সাহসটা ওনারা করতো না। তো ইভেন অথবা আরও দেখা যাচ্ছে ঢাকার যে এজেন্সিগুলো সে কাজ দিচ্ছে, তো ঢাকার এজেন্সিগুলো ধরুন ওরা খুঁজে বের করছে ঢাকা এজেন্সি, ভালো এজেন্সি কারা আছে, তো আমাদের সাথে রিচ আউট করতেছে, তখন হচ্ছে ওদের লোকাল, যেহেতু ওনাদের এই গ্রাউন্ডে যেহেতু ওনার মানুষজন নাই, তো ওনাদেরও কিছু ভায়া কাজ আমরা অলরেডি করতেছি আচ্ছা, ঢাকার এজেন্সি হয়ে। ওনার ঢাকার এজেন্সি সাব কন্ট্রাক্ট। সব কন্ট্রাক্টর কাজ করতেছি। হ্যাঁ, এগুলো তো কিছু আপনাকে না, ডিসক্লোজ করতে পারবো না কোন কোম্পানির কাজ করতেছি, না, না। বাট ওই কাজগুলো কিন্তু আমাদেরকে এখনো টিকায় রাখছে। একটা ভালো অ্যামাউন্ট অফ কাজ কিন্তু আমরা ঢাকার এজেন্সিগুলো থেকে অলরেডি পাচ্ছি। আচ্ছা, তো আমরা যেটা তাহলে বল পার্ক হিসাব যদি করি, আমি যদি বলি যে একটা চিটং একটা ভালো করছে এরকম এজেন্সির একজন হায়ার লেভেলের এমপ্লয়ি, হাউ মাচ হি ক্যান টেক হোম পার ইয়ার অর পার মান্থ? এটা আসলে লাইক যারা আসতে চাচ্ছে, আমি তাদের কাছে একটা সম্ভাবনা দেখাতে বলতে সম্ভাবনার চাচ্ছি আলো যে যদি দেখাইতে পারে, হ্যাঁ হ্যাঁ, যদি মার্কেট যেটা বাস্তব সম্ভাবনা অবভিয়াসলি। যেটা ডিসকাস করতেছি ওটা যদি হয়, হ্যাঁ অবভিয়াসলি 50,000 টাকা কামাইতেই পারবে, ইফ হি ইজ গিভেন, যদি ওর বেল্টে যদি 4-5 বছরের এক্সপিরিয়েন্স থাকে, Okay. ওর টিম যদি ওরকম একটা ক্লায়েন্টেল হ্যান্ডেল করে, বাইরের ক্লায়েন্ট ওর ক্লায়েন্ট মিলে 50-60 লাখ টাকা কামানো, ঢাকায় কামাইতেছে। ফ্রেশাররা Fresh to mid level, ফ্রেশার্স ক্যান এক্সপেক্ট, অথবা যারা ইউনিভার্সিটিতে বসে পার্ট টাইমার আমার কোম্পানিতে ধরেন ঢুকেই 17,000 টাকা 10,000 টাকা কামাইছে আমার কোম্পানি থেকে, এবং পার্ট টাইম করে, নট এভরি ডে, সব উইকে অফিসে আসতে হয় নাই। মানে Project based একটা টিউশনিতে কাজ করে যৌতুক পায়। তা আমার আসলে স্টুডেন্টদের কাছে ওই পিসটা ছিল যে তুমি টিউশনে যদি করো, তুমি টিউশনি করলে অলমোস্ট সেম অ্যামাউন্ট টাকা কামাচ্ছ, হয়তো তুমি 2 টাকা কামাইলে বেশি আরো ডাবল কামাচ্ছ, হয়তো আমি তোমাকে 2টা টিউশনের টাকা দিতে পারবো না, একটা টিউশনের টাকা দিতে পারবো, তুমি একটা টিউশনে করো আর একটা আমার সাথে কাজ করো। হ্যাঁ, তো ওরকম ছেলে ছিল, এবং ওরা বের হয়ে আমার ব্লেন্ডিং থেকে বের হয়ে, কিন্তু আমার নিজের সার্কেল থেকেই, মানে আমার হায়ারিং থেকেই এখন আলহামদুলিল্লাহ চিটাং আরও 3টা কোম্পানি আছে যারা আমার সাথে কাজ করছে, ওরা বের হয়ে আবার নিজেরা কোম্পানি দিচ্ছে। সো আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে আমি ইকোসিস্টেম বিল্ডিংয়ে একটা হেল্প করতেছি। অ্যান্ড এটা হয়তো আবার যারা আমার যারা ধরেন ইনভেস্টর বা ওই যে ওয়েল উইশারদের যেটা কথা বলি, ওরা হয়তো আমার চোখে আঙুল দিয়ে দেখাইতে চায় যে দেখ তোর সাথে কাজ করছে, তোর থেকে কাজ শিখে ওরা এখন কোম্পানি দিয়ে ফেলছে, একটু বেইমান চিটাঙ্গার যেটা ওরা মনে হয় বেইমান আছে না। আমরা যখন নিজেও আমি যখন কাজ করছি ঢাকায়, আমি বললাম না 2 বছরে নিজে 4টা কোম্পানিতে কাজ করছি। তো ইট ইজ এ ভেরি, আপনি যদি এক কোম্পানিতে বেশি দিন থাকেন, টেক বা ডিজাইনের ক্ষেত্রে আপনার চ্যালেঞ্জটা যখন বুঝে শুরু করেন, তখন আপনি ইউ উইল শিফট, এবং আপনি যদি শিফটটা না করেন,
এক জায়গায় আটকে এক যেতে জায়গায়। হয়। এবং আমরা যারা যারা ডিজাইন এজেন্সিতে আছি, আমরাও রেগুলার ক্লায়েন্ট কিন্তু আমাদের আসা যাওয়ার মধ্যে থাকে। রিটেনার ক্লায়েন্ট এক বিষয়, রিটেনার ক্লায়েন্টের সাথে কিন্তু আমার রেগুলার এভরি 2 মান্থ 3 মান্থ বসে বসে কিন্তু ওদের আপগ্রেড করতে হচ্ছে। ডিজাইনগুলো চেঞ্জ করা, স্ট্র্যাটেজি আপগ্রেড করা থাকতে হয়। তো ডিজাইন যেহেতু ক্রিয়েটিভ ফিল্ডের কাজ, আপনি যদি একই কাজ মনোটোনাসলি করতে থাকেন, এখানে যারা কাজ করতে চায় ওরা কিন্তু ওই মনোটোনিতে থাকতে চায় না, দে লাইক দ্য চ্যালেঞ্জ। ওরা এদের কোম্পানি নতুন ফরমেশনের একটা চ্যালেঞ্জ, জিনিস নতুন ডিজাইন নতুন একটা করব, নতুন ক্লায়েন্টের। একটা কাজ আইডিয়া আসবে। এক্স্যাক্টলি। সো এই যেসব ছেলে পেলে এই চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে চায়, ইটস ভেরি নর্মাল যে ও নিজের আরেকটা কি কোম্পানি জায়গা খুলবে চেঞ্জ করব। বা ও নিজে একটা ক্লায়েন্ট পাওয়ার চেষ্টা করবে। কারণ এখানে ওই শুরু মেইন কথা, এখানে এন্ট্রি ব্যারিয়ার খুব, একটা বিজনেসের লো। এন্ট্রি ব্যারিয়ার খুব কম। আপনি রেস্টুরেন্ট দিতে গেলে অনেক টাকা লাগবে, যেখানে আপনি ডিজিটাল মার্কেটিং আপনি ঘরে বসে একটা ল্যাপটপ নিয়ে 30,000 টাকাতে একটা দুবাইয়ের ল্যাপটপ, সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনে কিন্তু কাজ ডিজিটাল শুরু মার্কেটিং করে দেওয়া ডিজাইন যাচ্ছে। একটা ইউটিউব দেখে, টিউটোরিয়াল দেখে ফ্রি ডিজাইনিং শিখে ফেললেন। এখন তো আরো ইজি, ক্যানভা আছে, হ্যাঁ, ক্যানভা দিয়ে আপনি অনেকটা এখন কন্টেন্ট আবার করে এআই ডিজাইনের অনেক কিছু আছে, ইজিলি লিখে লিখে ভেরি চিপ টু এন্টার ইনটু দিস মার্কেট। বাট ওই যে আপনার ফার্স্ট ক্লায়েন্ট ল্যান্ড করা, ওই ক্লায়েন্টকে সাস্টেন করা এবং ওই ক্লায়েন্টকে একটা ভ্যালুয়েবল সলিউশন দেওয়া, ইট উইল কাম ফ্রম দ্য এক্সপিরিয়েন্সেস। আপনি যদি প্রথম দিনে এসে বলেন যে দূর ভাই ক্লায়েন্ট বেশি বুঝে, ওইটা তো মানে কাজের মানে যে কোনো আপনি যদি ওই difference। অহমিকা থেকে বলেন যে আমি ডিজাইনার, আমি বিবিএ পাস করা ছেলে, আমি সিইসি পাস করা ছেলে, উনি তো একটা মুরগি ব্যবসায়ী বা উনি চাল ডাল ব্যবসায়ী, উনি কি বুঝবে ডিজাইনার বা টেকের, উনি কি বুঝবে। আপনি যদি ওই মেন্টালিটি নিয়ে বিজনেসে করতে আসেন, ইউ উইল নেভার বি এবল টু সাস্টেইন করা যাবে সাস্টেইন। না। আমার মনে হয় যারা নতুন আসতেছে ওকে ওই হাম্বল লিস্টে নিয়ে আসতে হবে, আমি ওইটা শিখবো। ও মানে ওয়ান নিড টু ভেরি গুড লিসেনার ভেরি গুড লিসেনার, ভেরি হাম্বল। ডিজাইনের যে জন্য। আমি ওই অহংকার থেকে, তো আমি ডিজাইনার, আমি আমার এই ডিগ্রি আছে, অহংকার না, মানে একটা প্রেজুডিস থেকে আমাকে বেরোয় আসতে হবে, আমাকে সবার সাথে কাজ করা শিখতে হবে। ইটস লাইক এনি আদার বিজনেস, ইটস লাইক এনি আদার থিং। হ্যাঁ, যে আমি এটা করব, আমাকে এটা করার জন্য শিখতে হবে, শুনতে হবে, শুনে এরপর আমাকে একটা সলিউশন দিতে হবে। কারণ আমি তো ভাই ওই ব্যবসাটা করি নাই, উনি যে ব্যবসাটা উনি যেটা আমার করতেছে। থেকে তো ওনার কাছ থেকে টাকাটা নিতে হবে, ওনার কেউ তো আর এমনি টাকা দিবে না। এক্স্যাক্টলি। আগে টাকা কামানোর জন্য তো নিজেকে রেডি করতে হবে। True. ওই যে যে ফলস ব্র্যান্ডিং দেখে আমি আসছি, ফলস ব্র্যান্ডিং এ থেকে গেলে তো আর হইলো না। তাহলে তো ওই আমার দোষ, আমার ছাড়া বাকি সবার দোষ হবে, আমার ছাড়া বাকি সবার দোষ। আমাকে আগে নিজের দোষটাই খুঁজে বের করতে হবে। দোষ, হ্যাঁ দোষ, নিজের দোষ পার্সপেক্টিভটা ঠিক করতে হবে। পার্সপেক্টিভ ঠিক করতে হবে। এটা আমার পার্সপেক্টিভ ঠিক করতে না পারাটা একটা দোষ, এটা আমি ফিল করি। পার্সপেক্টিভ যতক্ষণ না ঠিক করবে, এবং অনেকজন বেশিরভাগ সময় এই প্রফেশন থেকে সরে গেছে নিজের পার্সপেক্টিভ যে ভুল এটা না জানি। এটা হচ্ছে আমার জন্য একটু, আমি খুব ওদের জন্য স্যাড ফিল করি। এই টাইপের কাজের জন্য তো আমাকে সবসময় অন্যজনের পার্সপেক্টিভ দিয়ে দেখতে হবে, যে সে কি জায়গাতে, কোন জায়গা থেকে তার ব্র্যান্ডিংটা দেখতেছে, তারপরেই তো আমি সাজেস্ট করতে রাইট, পারবো রাইট। এরকম একটা ব্যাপার। পার্সপেক্টিভ ঠিক করার ব্যাপারটা যদি ঠিক করে আসতে পারে, তো ওই আমরা আসলে ঠিক আমার আমার নিজের যে আমি রেসপন্সিবিলিটিটা ফিল করি, যে একটা ছেলে নতুন আসতে চায়, আমি আপনি যে কমিউনিকেশনটা করতেছি এখন আমাদের, আমার মনে হয় আপনার আমার টার্গেটটা হওয়া উচিত যে মানুষের পার্সপেক্টিভটা ঠিক করতে, মানে ইয়ং নিউ কামার যারা জি আসবে জি, সেটার জন্য আমি ওদের বারবার জিজ্ঞেস করতেছিলাম যে ভাই আপনি কি সাজেস্ট করেন নতুনদের জন্য পার্সপেক্টিভটা এটাই। অ্যাডজাস্ট করার জন্য হেল্প করতে পারি। এটাই হচ্ছে উই ক্যান, এই জায়গায় একটা আমরা কন্ট্রিবিউট করতে চাই, মানে আমি পার্সোনালি কন্ট্রিবিউট করতে চাই যে না, তুমি এই জিনিসটা রিয়েলিস্টিকলি তুমি এই জিনিসটা এক্সপেক্ট করতে পারো। আমি হয়তো জিনিসটা সব কিছু তো আর আমি ডিকটেট করতে পারবো না, কিছু জিনিস আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে তুমি এই জিনিসটা করলে তুমি এই জিনিসটা এক্সপেক্ট করতে পারো, বেসড অন মাই এক্সপিরিয়েন্স। দেন অ্যাগেন আবার আমরা যেই জায়গা থেকে শুরু করে আসছি, ওই জিনিসটা, ওই মার্কেটটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অবভিয়াসলি। যারা ইভেন আমাদের পরে যারা যারা ধরেন 2015-16, ইভেন রিসেন্ট 2-3 ইয়ার্সে শুরু করছে, ওদের কোম্পানিগুলো দেখা যাচ্ছে আমার কোম্পানির থেকে ডাবল ট্রিপল সাইজেস হয়ে গেছে। এরকমও কোম্পানি ঢাকা চিটংয়ে আছে, আমি বলবো যে স্টার্ট আপ করছে আমার অনেক পরে, বা ওরা আমার পরে অনেক পরে জুনিয়র অনেক মার্কেট আসছে, বা ওদের স্টার্ট আপ সাইজ আমার থেকে অনেক বেটার। বড় বড় হয়ে গেছে। ওই যে আপনি যে রেভিনিউ সাইজে বলছেন, রেভিনিউ পজিটিভ এভরিথিং সব কিছু ওদের থেকে ভালো। বাট এটা আসলে এই প্রফেশন আসলে এইজের জন্য না। আমার একটা বড় ভাই আসলে উনি প্রায় উনি ব্যাংকিংয়ে 12 বছর ধরে জব করছে। ব্যাংকিং সেক্টর থেকে এসে উনি এরপর একটা ইন্ডিয়াতে গিয়ে একটা কোর্স করলো ডিজিটাল মার্কেটিংয়ের উপরে। নাও হিজ ফ্রিল্যান্সিং করে উনি বাইরের ক্লায়েন্টের সাথে কাজ করছে। যে কোম্পানি থেকে ডিজিটাল মার্কেটিং শিখছে, ওই কোম্পানি ওনাকে কাজ দিচ্ছে, হায়ার করে কাজ দিচ্ছে। উনি মাঝে মাঝে ইন্ডিয়া যায়, ওদের সাথে কমিউনিকেট করে। সো স্কোপ অনেক ধরনেরই আছে, যে কোনো সময় পিভট করে এই প্রফেশনে আসতে পারে, কারণ হচ্ছে এন্ট্রি ব্যারিয়ার খুবই ভেরি লো। শেখার আগ্রহ থাকতে হবে, প্লাস শোনার ইচ্ছাটা শোনার ইচ্ছাটা থাকতে থাকতে হবে, আর ধৈর্যটা খুব ভেরি ইম্পর্টেন্ট। ধৈর্য ইজ লাইক ফর এনি আদার হবে। যে কোনো প্রফেশন, কাজে শুরু যে কোনো করতে গেলে মানুষের, তো এখানে যে ফার্স্ট কোনো অনেক কিছু। প্রফেশনের জন্য ধৈর্যটা। এবং আর যেহেতু যদি ডিজিটাল মার্কেটিং আর ডিজাইন আসতে হয়, সে জায়গায় একটু ক্রিয়েটিভিটি টাচটা থাকাটা ভালো। যদি একটু মানুষ যদি ক্রিয়েটিভ না হয়,
একটু তার জন্য একটু সাস্টেইন ক্রিয়েটিভ বলতে আবার ওই যে পাবলো পিকাসো বা চিন্তা অথবা করার অভ্যাসটা থাকতে জয়নুল হবে। আবেদিনের আমি ক্রিয়েটিভিটি বলবো না, যে চিন্তা করার অভ্যাসটা থাকে, ফোকাস থিঙ্কিং বলা যায়, যে ফোকাস কোনো একটা থিঙ্কিং, ফোকাসটাও ইম্পর্টেন্ট প্লাস আউট অফ দ্য বক্স থিঙ্কিং। যেটা যেমন আপনি একটা ক্লায়েন্টের সাথে কথা বলবেন, যে ক্লায়েন্টটা আমাকে ধরুন একটা লোগো ডিজাইন করার জন্য 25-30 হাজার টাকা দিতে রাজি হয়েছে, বা ইভেন আমি এমনও ক্লায়েন্টের সাথে কাজ করছি যারা আমার একটা ব্র্যান্ডিংয়ের জন্য 50,000 টাকা পে করছে। আমি এখন 1 লাখ টাকার ক্লায়েন্ট পাই নাই, বাট আমি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ 50,000 টাকার ইনশাআল্লাহ। ক্লায়েন্ট জাস্ট একটা ব্র্যান্ডিং করে কামাইতে পারছি। তো ওই ক্লায়েন্টটার ধরেন এক্সপেকটেশনটা কি থাকবে, হয়তো উনি এক্সপেক্ট করে নাই, বা আমি যদি ওই নতুন একটা ক্লায়েন্টের কাছে গিয়ে যদি বলি যে আমি আমার ব্র্যান্ডিং বাজেট এত 50,000 টাকা লাগবে, আপনার ফুল ব্র্যান্ডিং আমি ডিজাইন করে দেবো, ব্র্যান্ডিং মানে কি লোগো আর বাকিটাকে জিনিসপত্র যাতে আপনার ব্র্যান্ডটাকে লঞ্চ করার জন্য যা করা লাগে, বাট উনি রিব্র্যান্ড করবে, আগে লোগো ছিল এটা, এখন উনি একটা মার্কেটে এই নতুন প্রোডাক্ট নিচ্ছে, রিব্র্যান্ড করে ভাবে আসবে। তো এটার বাজেট হচ্ছে এরকম একটা হাই বাজেট আমি দিলাম এই মার্কেটের কনটেক্সটে। ঢাকার কথা বাদ দিলাম, ঢাকারটা আমরা এখন ওই ক্লায়েন্টকে বললে হ্যাঁ, চিটাগাংটাই বলো। বলার কোনো সাহস হয় নাই, বাট এখন যদি আমি বলতে চাই 50 to 1 লাখ টাকা যদি আমি কাগজ থেকে চাইতে চাই, তো তখন ওনার কি এক্সপেকটেশনটা থাকবে যে উনি আমাকে আউট অফ দ্য বক্স কিছু দিবে, Sure. এবং যিনি 2,000 টাকা দিচ্ছে লোগোর জন্য ওনারও এক্সপেকটেশনটা থাকবে যে আমাকে আউট অফ দ্য বক্স কিছু দিতে হবে। আউট অফ দ্য বক্স জিনিসটা কি? ওটা পারসেপশনের উপরে ডিপেন্ড করতেছে, কার তো এই পারসেপশন জিনিসটা আসলে যে আমার ক্লায়েন্টের যে আদৌ যে উনি যে বিজনেস প্রবলেমটা সলভ করতে চাচ্ছে, এটা কি আউট অফ দ্য বক্স প্রবলেম দিয়ে সলভ করা উচিত, নাকি বক্সের ভিতরে বসেই সলভ করা যায়? এই বিজনেস প্রবলেম সলভ করার জন্য ইউ নিড এক্সপিরিয়েন্স, ইউ নিড টু লিসেন টু লট অফ আদার পিপল, নিড টু বাইরের অনেক ধরনের এরকম, আমরা তো মাত্র আজকে শুরু করলাম এই পডকাস্ট, হাজার হাজার পডকাস্ট গত 10 বছর ধরে মানুষ করতেছে, টু লিসেন টু দেম। কারণ এই আমরা এখন চিটাগাং মার্কেটে একটা জিনিস আমি খেয়াল করছি, যে প্রবলেমগুলো আমরা সলভ করতে ক্লায়েন্ট আমাদেরকে বলতেছে, এগুলো সবগুলো অলরেডি বাইরে মানুষ সলভ করে বসে আছে। আমাদের কাজ হচ্ছে জাস্ট জিনিসগুলা পড়াশোনা করে দেখে 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 ক্লায়েন্টকে প্রবলেম কনভার্ট করে দেওয়া, কনভার্ট করে দেওয়া। বেশিরভাগ প্রবলেমই অলরেডি সলভ। টেকের বলেন, ডিজাইনের বলেন, প্যাকেজিংয়ের বলেন, ম্যাটেরিয়ালসের বলেন, বেশিরভাগ জিনিসই সলভ। হ্যাঁ, তার এখন বলতে হ্যাঁ চিটং কি পৃথিবী থেকে পিছিয়ে আছে, কিছু ক্ষেত্রে পিছিয়ে আছে। হ্যাঁ, সো ওই জায়গায় হচ্ছে তোমার জন্য আরো ইজিয়ার না, তুমি তো সব সলিউশন অলরেডি রেডিমেড পাচ্ছ, জাস্ট তোমাকে একটু কনভার্ট করে তোমাকে লেখাপড়া করতে হবে। এই বাজারে একটু ক্যাটার করে তুমি লেখাপড়া করছো, আই আন্ডারস্ট্যান্ড, আই গেট ইট, এই ক্ষেত্রে লেখাপড়া করতে সিজিপিএ অফ 3.5, 6, 8, বাট তোমাকে বাইরের মার্কেটে যেগুলো অলরেডি প্রবলেম সলভ হয়ে গেছে ওগুলো পড়ে এসে তুমি যদি সলিউশন দাও, ইউ ক্যান অনলি আর্ন ভেরি রেসপেক্টফুলি, ইউ ক্যান আর্ন। তোমাকে কাউকে বুকে চুকে বুঝাতে হবে না, তোমাকে আজে বাজে কন্টেন্ট ক্রিয়েটার সেল করতে হবে না, তোমাকে ওই ফ্রিল্যান্সিং মার্কেটে গিয়ে মানুষের কোনো বাজে অ্যাডভার্টাইজমেন্ট দেখতে হবে না। হ্যাঁ, থাকে না ওই যে যেটা বলে আসছে 2 লাখ টাকা কামান, 3 লাখ টাকা কামান, ফাও অ্যাডভার্টাইজমেন্টে পড়তে হবে না, অথবা যে ক্লিক বেট যারা ওই যে ক্লিক ফার্মগুলো যেগুলো করতেছে স্ক্যামারদের হাতে পড়তে হবে না। ইউ ক্যান ফোকাস ইউর থিং অ্যান্ড ক্যান আর্ন এ ভেরি গুড অ্যামাউন্ট অফ মানি, লাইক এনি আদার প্রফেশন কামিং টু দিস প্রফেশন, ডিজাইন বলেন, ব্র্যান্ডিং বলেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলেন, কারণ সব রিসোর্সেস আর দেয়ার। অ্যান্ড যারা ব্যবসা করতে চায়, যারা ব্যবসাকে নেক্সট স্টেপে নিতে চায়, ওরা কিন্তু আমাদেরকে খুঁজতেছে, ওরকম একটা ছেলেকে খুঁজতেছে যে আসলে এই ভালোভাবে প্রবলেমগুলো কাজটা সলিউশন করতে নিয়ে পারবে। আসে, বা এটা তো একটা ডোমেন নলেজের ব্যাপার। উনি ওনার ডোমেন নলেজে আছে, উনি একটা ধরেন একটা আর্টিস্ট, ইজ এ বিজনেসম্যান, ওনার এখন ওনার যে আর্টটা আছে, ওনার যে বিজনেসটা আছে, বিজনেস গোলটা আছে, যে বিজনেস ভিশন আছে, এটা কনভার্ট করার জন্য একটা ডিজিটাল মার্কেটিং লাগবে, ডিজাইনার লাগবে। তো উনি যদি ওই লোকটা খুঁজে না পায়, তাহলে তো উনি ওনার ডিজাইনটা নিয়ে বসে থাকবে, সেল করতে বা পারবে। উনি নিজে করার চেষ্টা করবে। তাহলে আবার উনি চিন্তা করবে যে ভাই আমি আমার কাছে আইডিয়াও আছে, এখন আবার এই জিনিসটা করার জন্য ডিজাইনও আমাকে শিখতে হচ্ছে, ডেভেলপমেন্ট আমাকে শিখতে হচ্ছে, ইনভেস্টও আমি করতেছি, সব আমি করতেছি, তাহলে উনি বিরক্ত হচ্ছে, হয়তো উনি প্রপার্টি পার্সু করবে না। তখন তার নিজের কাজটাই তো করা হবে না। তো ওই জায়গায় তো ওনারা মানুষ খুঁজতেছে যে জিনিসগুলো কে ওনার সাথে উনি ওই যে যেটা বললাম যে আপনার যেটা আপনার চাইল্ডের মতো, কি বাচ্চার মতো, ওই জিনিসটা আপনি যেটা নার্চার করার জন্য তো আপনি এমন কাউকে দিবেন যে আপনার বাচ্চাকে আপনার মতো করে কেয়ার করবে। ভালো আপনার করে আইডিয়াটা তো দেখাশোনা, আপনার কিডি, ওটা একটা সময় কি বড় হবে, আপনাকে লাভ দিবে, খরচ দিবে, আপনার সাথে দেখাশোনা করবে, আমি তাই তো না? চাবো যেমন তো ওই আমার মতো সেন্সে করে চিন্তা করেন, ওরকম একটা মানে এমপ্যাথি দিয়ে চিন্তা করেন যে আমার ওটা ওনার বিজনেস, ওটাকে সলিউশনটা আমাকে দিতে হবে। হ্যাঁ, এখন তার সবসময় এবং হয়তো কিছু ওই যে যেটা বলে যে ক্লায়েন্টদের এক্সপেকটেশন বেশি, অবভিয়াসলি এক্সপেকটেশন থাকবে, ওই জিনিসটা ম্যানেজ করতে পারাটাই হচ্ছে একটা এজেন্সির কাজ। True. ওই জিনিসটা ধরেন ওই কমিউনিকেট করা যে ভাই আমরা এই দূর পর্যন্ত করতে পারবো, বাকিটা করতে পারবো না। স্কুলে তো আর সবকিছু শিখায় না, এখন ইউনিভার্সিটি তো সবকিছু কিছু শিখায় না। শিখাচ্ছে তো না আমিও তার profession অ্যাজ এন এজেন্সি আপনার এন্টায়ার বিজনেস আমি রান করে দিতে পারবো না। না। কিছু বিজনেস আপনার বিজনেসে কিছু ডিসিশন আপনি মেক করবেন, কিছু ইনসাইটস আপনি আমার থেকে পাবেন, গিভেন যে আপনি আমাকে কতটুকু আপনার বিজনেস ইনসাইটস কতটুকু শেয়ার করতেছেন, ওইটার বেসিসে আমি একটা স্ট্র্যাটেজি দিতে পারি।
ওইটা আপনি আবার অ্যানালাইসিস করবেন যে আপনার স্ট্র্যাটেজি, এই আমি একটা থার্ড পার্টি থেকে একটা স্ট্র্যাটেজি পাইলাম, এটা আমার সাথে কতটুকু এনকাউন্টার, মানে আমি সরি এনকাউন্টার মানে কতটুকু অ্যানালাইসিস করে এটা কতটুকু আমার বিজনেসের সাথে যায়, কারণ ও তো আমার বিজনেসের এন্টার মানুষ না, আমি তো চাল ডাল বিক্রি করি, তাকে তো just আমাকে designer. আমার So কনসেপ্টটা এই তাকে যে বুঝাতে এই হবে। যে দুইটা টিম একসাথে কোলাবোরেশন করে কাজ করা, ইটস নট লাইক ওই যে রং মিস্ত্রিকে বললাম রং করে দেওয়া যার মতো, ওকে আপনার বিজনেস পার্টনার হিসেবে দেখতে হবে। দিস ইজ মাই মেসেজ টু দ্য বিজনেস ওনার। তার কাজটা তো আমার নিজের বিজনেসের পুরো ফ্রন্ট হয়ে দাঁড়াতেছে। এক্স্যাক্টলি, তো আপনি একটা ডিজাইনারকে বা একটা এজেন্সিকে আপনার বিজনেস পার্টনার হিসেবে চিন্তা করতে হবে। আপনি যদি এই পার্টিটাকে অন্যান্য ভেন্ডরদের মতো চিন্তা করেন, ওই জায়গায় হয়তো তখন আপনার ডিস্টেন্সটা আরো বাড়তে থাকবে, আউটপুটটা ভালো আসবে না যেভাবে রাইট আমি চাচ্ছি। রাইট। সো ওই জিনিসটা হয়তো সবার জন্য করা পসিবল হয় না, বিজনেস ওনার সেন্স থেকে বলেন বা ডিজাইনার সেন্স থেকে বলেন, এই হয়তো রিলেশনটা সবার বিল্ড হয় না, যে কারণে হয়তো এই মার্কেটে টিকাটা মানুষের জন্য স্ট্রাগল হয়ে গেছে। বাট কালচার তো চেঞ্জ আস্তে আস্তে হচ্ছে। আগের তুলনায় এখন অনেক বেটার হয়েছে বলতে হবে, আপনি যখন ফার্স্ট না টাইম না শুরু আই আই করছেন। অনেক চেঞ্জ হয়েছে, অনেক নতুন নতুন মানুষ পাচ্ছি, অনেক অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি, ফিডব্যাক, গালিগালাজ সবই শুনতেছি, সবই আছে। দিস ইজ সব সামথিং, কাজে পার্ট অফ দ্য বিজনেস। বিজনেস অ্যান্ড দিস ইজ সামথিং যে যেটা করার জন্যই কিন্তু নামছি, তাই না? তো ওখানে আর এত কমপ্লেন করে তো লাভ নেই। ঘুরে ফিরে সব খালি আমাদের এই লাইনে কথাটা তো ওই কমপ্লেনটা আসে যে এই মার্কেটে এই না সেই না, চিটাগং শহর ঢাকা শহরের থেকে 10 বছর পিছিয়ে আছে, নিউ ইয়র্ক থেকে 30 বছর পিছিয়ে আছে। আই নো, মানে আগাই নিতেও আমাদেরকে I নিতে know, হবে কথা। I know, and everybody knows. হ্যাঁ। But solution যদি করতে চাও, হ্যাঁ, there is a solution. হ্যাঁ, তুমি কানাডা গিয়ে 30 বছর আগে যেতে পারো। You're welcome. হ্যাঁ, but আর না someone, হলে নিজের কাজের মধ্যে দিয়ে আগাইতে হবে, কিছু কারণ নেই। থ্যাংক ইউ রায়ব ভাই, আজকে আমি নিজে অনেক কিছু শিখছি, আই গেস আমাদের দর্শকরা অনেক কিছু শিখতে পারছে। থ্যাংকস আ লট ফর দিস টাইম। থ্যাংক ইউ। আর এই যে নতুন যে উদ্যোগটা নিলেন এটার জন্য শুভকামনা, আরো নতুন নতুন মানুষ আসুক, আরো বিভিন্ন পার্সপেক্টিভ অ্যাড হোক, ইনশাল্লাহ। যারা রিসেলার আছে সবার, যারা শুনবে ওনাদের জন্য আরো একটা ব্রডার পার্সপেক্টিভে মার্কেটটাকে দেখে। Very এই মার্কেটে much so. অনেক ধরনের অপরচুনিটি আছে, সবগুলো যেন আমরা এক্সপ্লোর করার সুযোগ পাই। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আজকের অধিবেশন তাহলে এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ।